এ যেন রবীন্দ্রনাথের কথায় দুঃস্বপ্নের মতো দুর্ভাবনা সম। বাংলাদেশে লাগাতার হিন্দু নিগ্রহ, জেল ভেঙে জঙ্গি পালানোর ঘটনা যখন এপারে গভীর দুর্ভাবনার জন্ম দিচ্ছে, তখন আতঙ্ককে দ্বিগুণ করল কলকাতায় বিরাট পাসপোর্ট জালিয়াতির চক্রের পর্দাফাঁস। লক্ষ লক্ষ টাকায় ভারতীয় পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে বাংলাদেশিদের হাতে। এই ঘটনা একের পর এক উদ্বেগজনক প্রশ্নের জন্ম দিচ্ছে, যা আগামী 1 ঘন্টায় তুলে ধরবো আপনাদের সামনে। প্রথম প্রশ্ন, 2 থেকে 5 লক্ষ টাকায় হাতে গরম ভারতীয় পাসপোর্ট। কলকাতা থেকে উত্তর 24 পরগনায় ধরা পড়ল বিরাট জালিয়াতি চক্র। ভুয়ো ঠিকানা, জাল আধার আর জাল ভোটার কার্ডের সাহায্যে তৈরি হতো পাসপোর্ট। পুলিশের একাংশ যুক্ত বলেই কি ভেরিফিকেশনে ধরা পড়েনি এইসব জাল নথি? দ্বিতীয় প্রশ্ন, অন্তত 73 জন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে পাসপোর্ট, আদালতে দাবি করলেন খোদ সরকারি আইনজীবী। আশঙ্কা বাড়াচ্ছে বাংলাদেশ জেল ভেঙে জঙ্গি পালানোর ঘটনা। এখনও ধরা পড়েনি অন্তত 74 জন। পশ্চিমবঙ্গে তৈরি এসব জাল পাসপোর্ট জঙ্গিদের হাতে পৌঁছে যায়নি তো? এ প্রশ্ন তো উঠবেই। তৃতীয় প্রশ্ন আজ থাকবে, পাসপোর্ট জালিয়াতিতে ধৃত 4 জনের মধ্যে 2 জন পোস্ট অফিসের কর্মী। পোস্ট অফিস থেকে ট্রাভেল এজেন্টদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হতো এইসব পাসপোর্ট। সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে থাকলে জালিয়াতি রুখবে কে? চতুর্থ প্রশ্ন, কদিন আগেই পার্ক স্ট্রিটে জাল পাসপোর্ট সমেত গ্রেফতার বাংলাদেশি। কর্ণাটকে ধৃত বাংলাদেশিদের থেকেও মিলেছে পশ্চিমবঙ্গে তৈরি জাল নথি। বারবার অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চলে রাজ্য। তাহলে খাগড়াগড়ের ঘটনা থেকে কোনো শিক্ষাই নেয়নি প্রশাসন? পঞ্চম প্রশ্ন, অশান্ত বাংলাদেশে বন্ধ হচ্ছে না হিন্দুদের ওপর হামলা। ভোলা জেলায় ব্যবসায়ীকে রড দিয়ে বেধড়ক মার। নেত্রকোনায় আক্রান্ত মহিলা ও তার পরিবার। আর কত সংখ্যালঘুর রক্ত ঝরলে বাংলাদেশে বন্ধ হবে এই সমস্ত অরাজকতা? তবে শুরুতেই আজ দেখাবো কলকাতায় ধরা পড়ল বিরাট পাসপোর্ট জালিয়াতি চক্র। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশিদের বিক্রি করা হয়েছিল ভারতীয় পাসপোর্ট। দেখুন, বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে এপারে পালিয়ে আসতে চাইছে বহু হিন্দু শরণার্থী। কেউ কেউ মরিয়া হয়ে এপারে চলে আসছে আর ফিরতে চাইছে না। আবার বাংলাদেশে জেল ভেঙে পালানো জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা সেই উদ্বেগ আশঙ্কাও রয়েছে। আর এই আবহেই কলকাতা থেকে জেলা রমরমিয়ে শুরু হয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্র। 2 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেই হাতে পাওয়া যাচ্ছে ভারতীয় পাসপোর্ট। আর এই জালিয়াতি চক্রে অন্যতম ভূমিকা নিচ্ছে পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মীরা। সম্প্রতি পরপর 4 জনের গ্রেফতারের পর চাঞ্চল্যকর পর্দাফাঁস হয়েছে এই চক্রের। আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যে 73 জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে। পুলিশ সূত্রে দাবি এই সংখ্যাটা বেড়ে 250 হতে পারে। সে একটা জায়গায় এসে রেশন কার্ড করে, রেশন কার্ড করলে একটা জায়গার তার একটা ঠিকানা করে তার একটা। নাম্বার 2, সে করে কি ড্রাইভিং লাইসেন্স করে। নাম্বার 3, সে কি করে একটা ওখানে একটা আমরা ভোটার কার্ড তৈরি করে। তারপরে যে তৈরি করে আধার কার্ড তৈরি করে, দরকার বলে আধার কার্ড তৈরি করার পরে সে সেখানে অ্যাড্রেস দিয়ে একটা পাসপোর্ট তৈরি করে। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অস্থিরতা শুরু হয়। ঘটনাচক্রে এই পাসপোর্ট জালিয়াতিও প্রথম নজরে আসে আগস্ট মাসেই। তখন আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে ভবানীপুর থানায় অভিযোগ জানানো হয়। বেশ কিছু পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে তার জন্য দেওয়া নথি ভুয়ো। ভবানীপুর থানা এই অভিযোগ ফরওয়ার্ড করে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে। তদন্তকারীদের চোখ কপালে তোলে এই জালিয়াতিতে পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মীদের ভূমিকা। তদন্তকারীদের দাবি, প্রথমে যার পাসপোর্ট বানানো হবে তার ভুয়ো পরিচয়পত্র এবং ভুয়ো শিক্ষাগত সার্টিফিকেট তৈরি করা হতো। তার ভিত্তিতে যথাযথভাবে পাসপোর্টের আবেদন করা হতো। সেই তথ্য ভেরিফিকেশনের পর তৈরি হতো পাসপোর্ট। অর্থাৎ সব নথি ভুয়ো। তার ভিত্তিতে তৈরি হলো আসল ভারতীয় পাসপোর্ট। তারপর সেই পাসপোর্ট ডেলিভারির জন্য পৌঁছতো সংশ্লিষ্ট পোস্ট অফিসে। পুলিশ সূত্রে দাবি, পোস্ট অফিসেই শুরু হতো জালিয়াতির ফাইনাল এপিসোড। কারসাজে করে পাসপোর্টের খামের গায়ে সাঁটা হতো ভুয়ো ঠিকানা, যার কোনো অস্তিত্ব নেই। ফলে শেষ অবধি ঠিকানায় ডেলিভারি না হয়ে সেই খাম ফিরে আসতো পোস্ট অফিসে। পোস্ট অফিসের যে কর্মীরা এই জালিয়াতি চক্রের অংশ, তারা এই খাম নিয়ে নিত। তারপর 2 থেকে 5 লক্ষ টাকার বিনিময়ে তা পৌঁছে দিত নির্দিষ্ট লোকের হাতে। পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পুলিশ যে 4 জনকে গ্রেফতার করেছে তার মধ্যে রয়েছে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল, বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস ও তার ছেলে রিপন। পুলিশ সূত্রে দাবি, ধৃত দীপকই ভুয়ো তথ্যের ভিত্তিতে তৈরি পাসপোর্টগুলো পোস্ট অফিস থেকে সংগ্রহ করত। তারপর কুরিয়ার করে সেগুলো নির্দিষ্ট জায়গায় চালান করে দিত। সেই কুরিয়ার সংস্থার ফ্র্যাঞ্চাইজি অফিসও খুঁজে পেয়েছি আমরা। এই লোকটিকে চিনতে পারছেন? দীপক মণ্ডল। দীপক মণ্ডল।
মানে কি করতো? এখানে এমনি পার্সেল করেছে উনি। এই সাইজের খাম থাকতো, এই সাইজের খামে মানে ও যতবার পাঠিয়েছে অ্যাড্রেস লিখে টু ফ্রম করে আধার কার্ডের এ দিয়ে পাঠাতো। মানে আধার কার্ডের জেরক্স? হ্যাঁ, জেরক্স। ওটা ভেতরে নাই আপনার। আর এই যে খামে করে, এই যে নির্দিষ্ট করে এই ধরনের খামে করে যে পাঠাতো, এই ধরনের খামে করে পাসপোর্ট সব রকম ডকুমেন্টস যায়। পুলিশ সূত্রে দাবি, এই চক্রের অন্যতম পাণ্ডা সমরেশ বিশ্বাস। বারাসাতে তার বাড়িতে পৌঁছেছিলাম আমরা। পুলিশ কটা টাকা দিল দিদি? এইটা আমার শুধু বলুন, কটা টাকা দিল? রাত 12টার দিকে। মাঝরাতে? হ্যাঁ। এসে কি বললো প্রথম দিন? বাবা মাকে খুঁজলো, বাবা মাকে পাইনি, আমার ভাইকে নিয়ে চলে গেল। রিপন আপনার কি হয়? আমার ভাই হয়। ওকে কবে অ্যারেস্ট করলো পুলিশ? 12 তারিখ রাতে। একসঙ্গে করেছে? ফার্স্টে তো রিপনকে করেছে, তারপর আপনার বাবাকে করেছে। বাংলাদেশ গেছেন আপনার বাবা? হ্যাঁ। পুলিশ সূত্রে দাবি, পাসপোর্ট জালিয়াতির তদন্তে ভুয়ো ঠিকানাগুলো খতিয়ে দেখতে গিয়েই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ঠিকানা আলাদা হলেও ঠিকানাগুলোর পিনকোড আশ্চর্যজনকভাবে ছিল এক। অর্থাৎ ঠিকানা চিতপুরের হোক বা বিডন স্ট্রিটের, পিনকোড ছিল একই, আর সেটা পঞ্চশায়র এলাকার। এই সূত্র ধরে পঞ্চশায়র পোস্ট অফিসে গিয়েই পুলিশ জানতে পারে ধৃত দীপক মণ্ডল আগে এখানে কাজ করতেন। তারপরই সামনে আসতে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আবির দত্ত ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অত্যন্ত বিপজ্জনক এই পাসপোর্ট চক্রের শেকড় কিন্তু গভীরে। মাস দুয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে স্পষ্ট নির্দেশ এসেছিল যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে পাসপোর্টের জন্য যত আবেদন জমা পড়েছে, তার সঙ্গে যত নথি জমা দেওয়া হয়েছে, তার সবগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আবার যাচাই করতে হবে। দেখা যায় বহু ক্ষেত্রে আধার নাম্বারের সঙ্গে নাম বা ছবি মিলছে না, ভোটার কার্ডেও দেখা যায় একই অবস্থা। ক্রমশ বেরিয়ে আসে অন্তত 250 বৈধ ভারতীয় পাসপোর্ট যে নথির ভিত্তিতে ইস্যু করা হয়েছে তার প্রত্যেকটা ভুয়ো, এবং অন্তত 73 জন বাংলাদেশির হাতে ইতিমধ্যেই ভারতীয় পাসপোর্ট ওই 2 থেকে 5 লক্ষ টাকার বিনিময়ে তুলে দিয়েছে এই ভয়ঙ্কর পাসপোর্ট চক্রের পাণ্ডারা। ভাবুন, আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে দিয়ে শুরু করব। দেবাশিস দা, এক তো একটি মাত্র চক্রর কথা এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে, এবং কতদিন ধরে তারা এই কারবার চালাচ্ছে আমরা কেউ জানি না। দ্বিতীয়, 250টা কেস যেগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রমাণিত পুলিশের হাতে, তাতে অগাস্ট আর সেপ্টেম্বর মাসে, অর্থাৎ শুধু 2 মাসের হিসেব। আমি ঠিক এইখানে আপনার কাছে আসব যে কেন্দ্রের স্পষ্ট নির্দেশ যে এই মুহূর্তে ভারতীয় বর্ডারে মাছি অবধি যাতে গলতে না পারে, একেবারে বিএসএফের আইজি নিজে প্রেস কনফারেন্স করে সেদিন বলে গেলেন। কিন্তু এ যা অবস্থা, এ তো বেড়া টপকাতে হবে না? মানে বৈধ ভারতীয় পাসপোর্ট হাতে অবৈধ নাগরিকরা চলে আসবে, তার থেকেও বড় প্রশ্ন এই রাজ্যের সুরক্ষা কোথায়? দেখুন, সত্যিই কিন্তু এই রাজ্যের সুরক্ষার চিন্তা করবার যথেষ্ট কারণ আছে, উদ্বেগের কারণ আছে। এবার এই যে পাসপোর্টের ব্যাপারটা, এটা আজকের থেকে না, এটা বহুদিন ধরে হচ্ছে, এবং এতে থাকে কিছু মানুষ যারা তাদের সহায়তা করে এই পাসপোর্টগুলোকে নিতে, এবং ব্যবসায়িক কারণে করে, তারা পয়সা পায়, এবং সেরকমভাবে যদি ধরা পড়ে বিশাল কোনো ফাঁসি হয়ে যাবে সেরকম না। এদের জেল থেকে বেল পেয়ে আবার 2-4 মাস পরে বেরিয়ে আসে এরা। ফলে যেহেতু সাজাটা সেরকম না, ফলে এটা করতে তারা সাহস পায়। দ্বিতীয় কথা হচ্ছে, কিন্তু পাসপোর্ট করে বৈধভাবে যারা আসছে তার থেকে বেশি অনেক বড় সংখ্যা আসছে অবৈধভাবে স্থলপথে আর জলপথে, এবং সেটা কিন্তু লক্ষের উপরে। এবং এই বর্ডার যেটা, এটা খুব ডিফিকাল্ট। লোকে মনে করে যে বিএসএফের একজন এসে যদি বলে যান বা অমিত শাহ যদি চান তাহলেই হবে, তা হয় না। কারণ যারা লোয়ার লেভেলে কাজ করে তারা তাহলে 24 ঘন্টা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, তারা কখনো ঘুমাতে পারবে না। ইট ইজ নট পসিবল আর কি, মানে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। নদী বর্ডার আছে, তো ফলে বহু লোক অবৈধভাবে ঢুকছে। এখন যেটা হচ্ছে, আপনি 7 বছর আগে একটা প্রোগ্রাম করেছিলেন, এ বঙ্গে নিরাপদ ও বঙ্গের জঙ্গি যুক্তিতক্ক, তখন পার্ক হোটেল হতো, আমি ছিলাম সেটাতে, এবং এই কথাটা নিয়ে আলোচনা হয়েছিল যে তারপরে তো 7টা বছর গড়িয়ে গেছে। এবার কি হয়, যখন এরকম ধরা পড়ে, জেনারেল টেন্ডেন্সি থাকে রাজনৈতিক কারণে, যে রাজ্য সরকার বলবে কেন্দ্র সরকারের বর্ডারে আছে, বিএসএফ কেন আসতে দিচ্ছে, বা পাসপোর্ট ডিপার্টমেন্টও কেন্দ্র সরকার, আবার কেন্দ্র সরকার বলবে রাজ্যের পুলিশ আধার কার্ড দিচ্ছে, পাসপোর্ট দিচ্ছে। এর সুযোগ এরা নেয়, এবং এটাতে এরা কি করে, যখন বর্ডার পার করে ডাইরেক্ট বা পাসপোর্ট দিয়ে, তো কিছু লোক থাকে যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার, কিছু থাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কাররা এদের ট্রেনিং দেয়, স্লিপার সেল তৈরি করে, এক্সপ্লোসিভ দেবে, সব কিছু জোগাড় করবে। ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে খাবার দেবে, সিম কার্ড দেবে,
এবং এদেরকে ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে দেওয়া, চাকরি দেওয়া, আমার ভাই বলে নিয়ে গিয়ে চাকরি দেওয়া, এগুলো মানে করে। এটা সেপারেট প্যারালাল ইন্ডাস্ট্রি চলছে। পুরো কমপ্লিট ইন্ডাস্ট্রি চলছে এবং এইটার মধ্যে আমাদের আবার শস্যের মধ্যে ভূত আছে, সেটা কেন্দ্রীয় বাহিনী বলুন আর রাজ্য বাহিনীর বলুন, শস্যের মধ্যে। এবার কি হচ্ছে যে পলিটিশিয়ানসরা অনেক সময় বুঝতে পারে না যে এটা শেষ রূপটা কোথায় নেবে। শেষ রূপটা কিন্তু এমন একটা সময় আসবে যখন এরা যদি ওই সারফেস করে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় যখন সারফেস করে উঠবে এরা, ধরুন এরা যুদ্ধ হলো বা কিছু হলো, তখন আমাদের সামাল দেওয়ার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেন খাগড়াগড়ের মতো 2014 খাগড়াগড়ের মতো ঘটনা হলেই বোঝা যায় যে কোথায় ল্যাপসটা ছিল, তারপরেও আমরা শিক্ষা নিই না। একদম একদম। এবং এই যে জলপথে আর স্থলপথে এটা কিন্তু বৈধভাবে পাসপোর্ট নিয়ে আসছে, তাও তো একটা লিমিটেড কোয়ান্টিটি হবে, লক্ষ লক্ষ হলে ধরা পড়ে যাবে। আর এইটা অনেক, যেমন রোহিঙ্গিয়াদের কথায় আসি, পুরো পৃথিবীতে রোহিঙ্গিয়া আছে ধরুন 15 থেকে 20 লাখ। তার মধ্যে মিয়ানমারের যেটা আজকাল আরাকান রাজ্য, ওখানে 5-6 লাখ আছে। বাংলাদেশের কক্সবাজারে একটা ক্যাম্পে 8 লাখ মতো আছে, কিছু মালয়েশিয়াতে, কিছু বাকি কিন্তু অনেক জম্মু কাশ্মীরে, আমাদের পশ্চিমবঙ্গে সেটেল হয়ে গেছে এবং তারা সবজি বিক্রি করে, ফ্রুট বিক্রি করে। আপনি যদি তাদের সাথে কথা বলেন, তাদের ভাষা শুনে বুঝতে পারবেন যে এরা আমাদের পশ্চিমবঙ্গের মুসলমান ধর্মের লোক না। লোকে যারা জানে তারা সবাই জানে, কিন্তু সেরকম ভাবে কিছু করবার ইচ্ছা নেই বা উপায় নেই, আমি ঠিক জানি না। একদম। দেবাশিস দা যেটা বলছেন সেটা হচ্ছে তারা যারা মূল স্রোতে ফিরলেন, কিন্তু আমি বলছি এই বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে খানিকক্ষণ পরে দেখাবো যে এটা ধরা যাক ওই খাগড়াগড়ের যারা অপারেট করতো কিংবা জঙ্গিদের হাতে এই বৈধ ভারতীয় পাসপোর্ট চলে যাওয়াটা একটা রাজ্য এবং একটা রাষ্ট্রের পক্ষে কতটা মারাত্মক হতে পারে। দুটো শব্দ দেবাশিসদা ব্যবহার করলেন, এক হচ্ছে বহুদিন ধরে হচ্ছে, এটার কলকাতা শহর থেকে একটা উদাহরণ একটু পরে দিচ্ছি, কিন্তু তার আগে শস্যের মধ্যে ভূত। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিলদা, আপনার যখন কার্যকালে নিঃসন্দেহে আপনার আন্ডারে প্রচুর এই পাসপোর্টের ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ পুলিশ কর্মীদের করতে হয়েছে। আমি বলছি আবেদনকারীরা যে নথির ভিত্তিতে আবেদন করলো, সেখান থেকে অরিজিনালের সঙ্গে জাল কিনা দেখে সেটা মিলিয়ে নেওয়া, এই প্রক্রিয়ার মধ্যে আজকেও প্রচুর এই অনুষ্ঠানের ঘোষণা করার পর সাধারণ মানুষের আসছে যে প্রত্যেকের নানা অভিযোগ থাকে যে এটা এত জটিল প্রক্রিয়া, কিন্তু এটা মানতে আমরা বাধ্য যে এই প্রক্রিয়া সাধারণ নাগরিকদের অসুবিধে হতে পারে, কিন্তু আসলে চেষ্টাটা হচ্ছে পুরোটা ফুল প্রুফ করার। কেন? যে কোনো সাধারণ নাগরিক সাক্ষ্য দেবে যে স্থানীয় থানা থেকে হয় পুলিশ কর্মীরা বাড়িতে চলে আসেন, নয়তো ফোন করা হয় যে অরিজিনালস নিয়ে থানায় এসে যোগাযোগ করুন। অর্থাৎ যথেষ্ট কড়াকড়ির মধ্যে সাধারণ নাগরিকদের অভিযোগ থাকে যে অনেক হাঙ্গামা পুড়িয়ে পুলিশ ভেরিফিকেশন শেষ করা হয়। কিন্তু পুলিশের একটা অংশ যদি আমি সরাসরি সক্রিয়ভাবে এই ধরনের চক্রে না যুক্ত থাকে, এই জিনিস তো হতে পারে না। তার কারণ একটা দুটো ঘটনা নয়, 250টা কেসে যদি একটা বড় অংশ না যুক্ত থাকে, এই জিনিস হবে কি করে? এ তো ভেরিফিকেশনে ধরা পড়ে যাবে। সুমন, 250টা কেস তো তুমি 2 মাসের বলছো। ঠিক। আমার মনে আছে পার্ক স্ট্রিটে বলেছিল 2 বছর আগে তার পাসপোর্ট হয়েছে। একদম। আর ব্রিগেডিয়ার দেবাশিস 2 মাসে একটা চক্রের ডেটা, 2 মাসে একটা চক্রে 250 আর অলরেডি কত 74টা না 73টা একদম হাতে পেয়ে গেছে। আর 7 বছর আগে তুমি এটা নিয়ে যুক্তিতর্ক করেছিলে। সুতরাং এটা কিন্তু সিস্টেমেটিক্যালি চলছে। কিভাবে চলছে শোনো, আমি তোমাকে, পুলিশ তো পরের কথা, পুলিশ তো ইজ ইন লিগ, যে পার্ট অফ বা অ্যাডমিনিস্ট্রেশন কেউ পার্ট অফ থাকবেই, পার্ট অফ দি লিগ থাকবেই। তার সঙ্গে সঙ্গে তোমার যদি প্রত্যন্ত গ্রামে তুমি পাচ্ছ কি করে, তোমার যদি পঞ্চায়েত সমিতির সভাপতি বা গ্রাম পঞ্চায়েত একটা সার্টিফিকেট দেয়, আমি তাকে চিনি জানিলাম, মিউনিসিপ্যালিটির কোনো কাউন্সিলর দিল, তার ভোটার কার্ড হয়ে যাবে পরিষ্কার। এবার ভোটার কার্ড যেই হলো, তোমার আধার কার্ড হতে আর অসুবিধা হবে না। আর প্যান কার্ড তো 250 টাকা না 300 টাকা দিলে বাই পোস্ট অনলাইনেই হয়ে যাচ্ছে। ওইগুলোর কপিগুলো, জেরক্সগুলো দিয়ে এটা সেলফ, আবার তো এখন তো সেলফ অ্যাটেস্টেড। কিন্তু আমি বলছি সলিলদা, এই যে ঘটনাগুলো আমরা বলছি, জাল আধার, জাল ভোটার কার্ড, জাল প্যান কার্ড, এটা এখানে তৈরি হচ্ছে, এইখানে তৈরি হচ্ছে। তাহলে এইবার তোমার পুলিশের কথা, পুলিশের একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, যার হেডকোয়ার্টার হচ্ছে লর্ড সিনা রোডে। আর হচ্ছে এই যে পাসপোর্ট সংক্রান্ত যা কিছু, তার হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল এজিসি বোস রোডে, হোটেল ইন্টারন্যাশনালের পাশেই। সেখানে একজন ডেপুটি কমিশনার থাকে আন্ডার দ্য ডাইরেক্ট সুপারভিশন অফ কমিশনার অফ পুলিশ। এবং জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় জেলার যে এসপি
বাই ভার্চু অফ হিজ পোস্ট হি ইজ দ্য এসপি ডিআইবি অ্যান্ড এসপি অফ দ্য ডিস্ট্রিক্ট, এবং তার আন্ডারে যে ডিআইবি থাকে, তার মানে ডিআইবি বলো, আইবি বলো, এসবি বলো, এসসিও বলো, ইন্টেলিজেন্স ইজ নীল। অথবা আমি বিশ্বাস করি না যে পুলিশ ইজ ইন লিগ উইথ দিস র্যাকেট। এটা হচ্ছে, এটাকেই বলে ল্যাকাডাইসিক্যাল পুলিশ অ্যাকশন, মানে সবই দেখছে, ডেকে নিচ্ছে, দেখছে, ও আপনি কাগজ দিচ্ছেন, হয়ে গেল, পাঠিয়ে দিল, আমাদের সব কিছু হয়ে গেল, সমস্ত প্যারাফার্নালিয়া শেষ। সুতরাং তারপরে তোমার ভোটার আই কার্ড, ঠিক সলিদা, কিন্তু আমি বলছি 250টা ডকুমেন্টস জাল, এটা মিলিয়ে মানে ন্যূনতম মিলিয়ে দেখলেই বোঝা যাওয়ার কথা। এক, দুই হচ্ছে যে কোনো সাধারণ নাগরিক যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে প্রত্যেকে সাক্ষ্য দেবেন যে যথেষ্ট কিন্তু যে পুলিশ কর্মীরা আসেন বা থানায় ডাকা হয় তারা যত্ন নিয়ে, এরাম আচ্ছা দাদা আপনি দিয়েছেন ছেড়ে দিলাম, এরাম নয়, একেবারে মিলিয়ে দেখা হয়। ওই অ্যাড্রেসে পুলিশ কর্মী পৌঁছে গিয়ে লোকাল পিএস থেকে গিয়ে পৌঁছে ভেরিফাই করেন যে এই অ্যাড্রেসে থেকে আবেদনটা হয়েছে কিনা। 250টা কেস আকাশে আপনি মানে আমি বলছি কেয়ারলেস মিস্টেকে হতে পারে না। না, এটা কেয়ারলেস মিস্টেকে হবে না তো, সেই এনকোয়ারিটাও তো সেরকম হয়, খুব সুপারফিশিয়াল এনকোয়ারি হয়, যে এনকোয়ারিটা হয় সুপারফিশিয়াল হয়, যার জন্য ধরা পড়ে না, সবগুলো ধরা পড়ে না, এটা একদম পরিষ্কার। এইবার তোমায় আমি বলছি যে পুলিশ তাহলে অ্যাকশান এখন নিতে পারলো কেন? তোমার দেখো, এই পোস্ট অফিসের কিছু কর্মী যারা অস্থায়ী কর্মী বা যারা কর্মী, তারা কিন্তু এর সঙ্গে যুক্ত। কারণ পুলিশের কাছে রিজিওনাল পাসপোর্ট অফিস একদম পরিষ্কার কমপ্লেন করেছে, তার ভিত্তিতে এফআইআর অফিশিয়ালি, তারপরে পুলিশ তারপরে ধরেছে, তারপরে পুলিশ রিঅ্যাক্ট করেছে, কারণ আরপিও থেকে যখন কমপ্লেনটা হয়েছে তারপরেই ধরেছে, পুলিশই ধরেছে, এবং পুলিশ ধরার পরে কিন্তু এগুলো আস্তে আস্তে আনার্থ হচ্ছে, এবং আনার্থ হতে হতে তুমি দেখবে এবার তোমার যে শস্যের মধ্যে যে কত ভূত লুকিয়ে আছে সবই কিন্তু এক এক করে একদম একদম শস্যের মধ্যে ভূত। মানে আমি বলছি সিস্টেমটায় ভেরিফিকেশন পার্ট, যার জন্য সাধারণ নাগরিকদের নানা অভিযোগ থাকে, সেইটাকে বাইপাস করে তো এত বড় চক্র চলতে পারে না। সেখানে কোথায় কোথায় ঘাটতি আমরা বোঝার চেষ্টা করছি। দেখুন, ভারত বাংলাদেশের সীমান্তে সবথেকে বেশি অংশ রয়েছে পশ্চিমবঙ্গে, ফলে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার শুরু হতেই পালিয়ে এ রাজ্যে ঢোকার চেষ্টা শুরু করেছেন বহু মানুষ। আর সেই মানুষগুলোর অসহায়তাকে কাজে লাগিয়ে ব্যবসা খুলে বসেছে পাসপোর্ট জালিয়াতরা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জালিয়াতি করে বানিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় পাসপোর্ট, আর সেই পাসপোর্ট দেখিয়ে আমার আপনার সঙ্গে ভারতে থেকে যাচ্ছে সীমান্ত পেরিয়ে আসা বহু মানুষ। এই জালিয়াতির চমকপ্রদ তথ্য হলো, জালিয়াতরা যে পাসপোর্ট তৈরি করে দিচ্ছে তা একেবারে আসল, কিন্তু যেসব নথির ভিত্তিতে তা তৈরি হচ্ছে সেই সব ভুয়ো। পাসপোর্ট তৈরি করতে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে শেষ শিক্ষাগত যোগ্যতা অবধি সব সার্টিফিকেট, ভারতীয় নাগরিক হওয়ার পরিচয়পত্র বাধ্যতামূলক। কিন্তু যারা ভারতের নাগরিক নন তাদের কাছে তো এসব কিছুই থাকবে না। পুলিশ সূত্রে দাবি, জালিয়াতরা এই সমস্ত নথি জাল করে বানিয়ে দিচ্ছে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সব জাল, যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদেরও। তাদের প্রশ্ন, এত নিখুঁত জালিয়াতির নেটওয়ার্ক এই জালিয়াতরা তৈরি করলো কি করে? তাহলে কি প্রশাসনের একাংশেরও মদত রয়েছে এতে? ভেরিফিকেশন যখন হচ্ছে, সে দায়িত্ব যে ভেরিফাইং অফিসারদের ধরা হচ্ছে না তো। ভেরিফাইং অফিসারদের ধরুক, আমি ইস্যু করেছি ঠিক আছে, আমাকে রিপোর্টটা কে দিয়েছে, গ্রাউন্ড লেভেলে রিপোর্টটা কে দিয়েছে, তাকে তো ধরতে হবে। এই জালিয়াতিতে আরেকটা জিনিস তদন্তকারীদের অবাক করেছে, পাসপোর্ট ডেলিভারির আগে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। বহু সাধারণ মানুষের অভিজ্ঞতা, এই পুলিশ ভেরিফিকেশন পর্বে সামান্য নথির হেরফের হলেও বিস্তর ছোটাছুটি করতে হয়, পাসপোর্ট হাতেই পাওয়া যায় না। সেখানে এত লোকের এত জাল নথি সেই ভেরিফিকেশন পর্ব পেরিয়ে গেল কি করে? ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা থানায় বা ডিডি, ক্যালকাটা পুলিশের ডিডি, প্রত্যেকটা থানায় একটা করে সাব ইন্সপেক্টর থাকে, যার কাজ হচ্ছে এগুলোকে ভেরিফাই করা। কিন্তু এই ভেরিফিকেশন জেনুইন পাসপোর্ট, আপনি যখন জেনুইন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করলেন এবং সেখানে যে ডকুমেন্টগুলো দিলেন সেগুলো অথেন্টিকেশন করতে হয়, কিন্তু এরা করে না। পাসপোর্ট জালিয়াতির প্রসঙ্গে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি আদালতেও ওঠে। সেখানে সরকারি আইনজীবী স্পষ্ট জানান, এক্ষেত্রে পুলিশের যোগ থাকলে তারাও গ্রেফতার হবে। 27 সেপ্টেম্বর রিজিওনাল পাসপোর্ট অফিসের তরফে অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে ভবানীপুর থানা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। দেখুন, সাধারণভাবে আশঙ্কার কথা, কিন্তু এই মুহূর্তে এই আবহে আশঙ্কাটা বেশি কেন? তার কারণ কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন বাংলাদেশের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। তার পরিভাষায় 11 জন বাংলাদেশি
শীর্ষ সন্ত্রাসী মানে টপ টেররিস্টের তারা বাংলা করেছেন, সেই শীর্ষ সন্ত্রাসী গত কয়েক সপ্তাহে তারা মুক্তি পেয়েছেন এবং জেল ভেঙে কয়েকশো মানুষ, কেউ বলছেন 700, কেউ বলছেন 600, তারা বেরিয়েছেন। এই কারা মহাপরিদর্শক দাবি করেছেন তাদের অনেকে ধরা পড়েছেন, কিন্তু সরকারি ফিগার অনুযায়ী তিনিই বলছেন যে 74 জন জঙ্গি এখনও ধরা পড়েনি। তো এইটা হচ্ছে প্রেক্ষিত। আমি ঠিক এইখানে বিশ্বনাথদার কাছে আসবো যে ভারতীয় পাসপোর্ট এই 74-এর কারুর হাতে পৌঁছে গেছে কিনা আমরা জানি না, কিন্তু 2014 সালে জামাতুল মুজাহিদিনের খাগড়াগড় বিস্ফোরণ আমাদের দেখিয়ে দিয়েছে যে কার্যত এই রাজ্য একটা আগ্নেয়গিরির ওপরে বসে আছে। তো এই ধরনের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনায় যদি চক্র চলে, তার একটা চক্রের 2 মাসের পরিসংখ্যান এই ভয়ঙ্কর ছবিটা তুলে ধরে। পুরো জালটা, পুরো ছবিটা কতটা ভয়ঙ্কর। না, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই রাজ্যে যে যখন শাসন ক্ষমতায় থাকে সেই শাসকদের সরাসরি হস্তক্ষেপ থাকে, মানে তারা অনুপ্রবেশে উৎসাহিত করে, তারা ভোটার তালিকায় নাম লেখায়, তারা তাদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য কিন্তু অনুপ্রবেশকে মানে সরাসরি উৎসাহিত করে। সে লেফট আমলেও যেটা অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছিলেন, একদম 2005-এ পার্লামেন্ট উত্তাল করে দিয়েছিলেন। এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেও একই অভিযোগ বা তার দলের বিরুদ্ধে একই অভিযোগ, যে কারণ একের পর এক পরিচয়পত্র যেগুলো দেওয়া হয় সেই পরিচয়পত্রগুলো তো এই পঞ্চায়েতরাই দেয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 99% পঞ্চায়েত দখলে আছে। এই পঞ্চায়েতগুলোর সদস্যরাই তারাই বিভিন্ন ধরনের শংসাপত্র দেয়, তারাই ভোটার তালিকা তৈরি করে দেয়, তারাই আপনার গিয়ে আধার কার্ড তৈরি করে দেয়। আমি নিজে সমীক্ষার কাজ করতে গিয়ে মানে ইয়েতে বনগাঁতে দেখেছি যে মানে দালালরা কি করে, একটা মা ভাড়া নেয়, মানে মাদার ভাড়া নেয়। মা ভাড়া নেওয়ার সুবিধে কি, বাবার পরিচয় থাকে, মার তো পরিচয় থাকে না, মাকে দেখিয়ে সন্তান হিসাবে দেখায়। রেন্টেড মাদার, আমি বলছি এটা দায়িত্ব নিয়ে বলছি, আমার রেন্টেড মাদার হয় 6 থেকে 10,000 টাকার মধ্যে। রেন্টেড মাদার নিয়ে তার যে মানে থাকার জায়গা ওইটাকে ব্যবহার করে এবার একটার পর একটা প্রথমে ভোটার কার্ড, তারপরে আধার কার্ড, তারপরে রেশন কার্ড, এইভাবে কিন্তু হয়। এবং এই এন্টার প্রসেসটার মধ্যে পলিটিক্যাল মানে হস্তক্ষেপ থাকে এবং সরাসরি রাজনীতির মদত থাকে। লোকাল লেভেলের যারা নেতা, লোকাল লেভেলের পঞ্চায়েত সদস্য, তাদের একটা মদত থাকে এবং একই সাথে একটা বড় ধরনের চক্র থাকে। এটা বলছিল না যে পুলিশ কেন ভেরিফিকেশনে পায় না, তার কারণে একটা গ্রিন চ্যানেলের মতন একটা চ্যানেল থাকে, মানে যাদেরকে পাস করতে হবে, অর্থাৎ যাদের ভেরিফিকেশনটা দেখারই দরকার নেই, আপনার আমার যদি হয় তাহলে পুলিশ দেখবে যে ঠিক আছে কিনা, আমাদের চেনে, তারপরেও দেখবেন আমাদেরকে নিয়ে 3 বা 4 বার করে দেখলো যে ছবিটা ঠিক আছে কিনা, বাড়ি ঠিক আছে কিনা, বাড়িতে এসে দেখলো। কিন্তু এই যে গ্রিন চ্যানেলে যাদের হয়, মানে তাদেরকে উপর থেকে মানে যারা এই চক্রের সাথে যুক্ত আছে, তাদের একটা নির্দিষ্ট কোর্টের মধ্য দিয়ে যখন যায়, ফলে তখন পুলিশ কার্যত কোনো ভেরিফিকেশন করে না এবং তাদেরকে গ্রিন চ্যানেলের মধ্যে দিয়ে পাস করে দেয়। এইগুলো হলো সেই কেস। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে খাগড়াগড়ের বিস্ফোরণের পরেও আমাদের রাজ্যের প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনের টনক নড়েনি। এটা পরিষ্কার করে বলতে চাই যে কেন্দ্র রাজ্যের দুটোর ক্ষেত্রেই দুর্নীতির একটা যৌথ মহড়া। কেন যৌথ মহড়া বলছি, আপনি লক্ষ্য করে দেখেন যে ভেরিফিকেশন পর্যায়ের সাথে সাথে একই পাসপোর্ট অফিসটাও আছে, পাসপোর্ট অফিসেরও একটা দায়বদ্ধতা আছে, কেন্দ্রের মানে গোয়েন্দা দপ্তরগুলো, এজেন্সিগুলো আছে, তাদেরও একটা দায়বদ্ধতা আছে, বিএসএফের একটা দায়বদ্ধতা আছে এবং সর্বোপরি রাজ্যের যে প্রশাসনের যে ভেরিফিকেশনের জায়গাটা, পুলিশ প্রশাসন, যেটা আপনি বারবার বলছেন যে পুলিশ প্রশাসন দায়িত্বশীল যদি হয়ে ভেরিফিকেশন করতো তাহলে একটা কেস এখানে ভুয়ো হওয়ার কোনো সুযোগ নেই। অস্থায়ী কর্মচারী আমাদের রাষ্ট্রটাকে শেষ করে দিল। এখানে পাসপোর্ট অফিসেও অস্থায়ী কর্মচারী দিয়ে চালায়, পোস্ট অফিসেও যারা গ্রেফতার হয়েছে তাদের একজন। কারণ হলো এই যে আমরা বলি না সিভিক ভলান্টিয়ার পশ্চিমবাংলা যে নিয়ে সমালোচনা করি, তাদের দায় থাকে না। এই যে অস্থায়ী কর্মচারী দিয়ে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই অস্থায়ী কর্মচারীদের কোনো দায়িত্ব নেই এবং নানা রকম দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে। রাষ্ট্র চালাতে গেলে একটা শৃঙ্খলবদ্ধ যদি প্রশাসন চালাতে হয়, তাহলে কিন্তু অস্থায়ী কর্মচারীর থেকে সরিয়ে একটা রাষ্ট্রের জন্য কিন্তু স্থায়ী কর্মচারী নিয়োগের ব্যবস্থা নরেন্দ্র মোদী, অমিত শাহকে করতে হবে এবং একই সাথে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে হবে। না হলে এই অস্থায়ী কর্মচারীদের কোনো দায়িত্ব কিছু নেই। তারা পুলিশ প্রশাসনে যেমন দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে, পাসপোর্টের সাথেও দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে, পোস্ট অফিসেও দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে। অত্যন্ত মারাত্মক ব্যাপার এবং প্রায় যা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে কেন্দ্র রাজ্যে যৌথ দুর্নীতি। আমার রাজনৈতিক বিশ্লেষকদের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে এই আবহটা, এই প্রেক্ষিতটা, বাংলাদেশে যা চলছে, সীমান্তের ওপারে যা চলছে, সেই প্রেক্ষিতে কেন এই ঘটনা এত গুরুত্বপূর্ণ চেহারা নিয়ে আমাদের সামনে এলো। দেখুন।
5ই অগস্টের পর থেকে বাংলাদেশে জেল ভেঙে পালানো শয়ে শয়ে বন্দী এখনো পলাতক, যা কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের। জেল পালানো জঙ্গিরা ভারতে ঢুকে পড়েনি তো? ঢোকার ছক কষছে না তো? ভারতে ঢুকে নাশকতা বা জঙ্গি মডিউল তৈরির পরিকল্পনা নেই তো? আশঙ্কাটা বাড়ছে কারণ সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট, নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। সম্প্রতি কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তারা জানান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা, তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে সেখান থেকে কর্ণাটকে পৌঁছন। আর এখানেই প্রশ্ন, বাংলাদেশ অশান্ত হয়ে ওঠার পর কলকাতাকে কি করিডোর হিসাবে ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা? এখানে কি সহজেই জাল পাসপোর্ট, আধার কার্ড মিলছে? এই সুযোগ কি জঙ্গিরাও নিচ্ছে? খাগড়া করে যখন ব্লাস্ট হলো, এনআইএ না গেলে তো কেউ জানতে পারেনি এরা জামাতে মুজাহিদিন বাংলাদেশের লোক। আমরা তো গ্যাস সিলিন্ডার থিওরি দিয়ে দিয়েছিলাম, গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি বাংলাদেশের কারা বিভাগের প্রধান জানান বাংলাদেশের বিভিন্ন জেল থেকে পলাতকদের মধ্যে 70 জন কুখ্যাত জঙ্গি রয়েছে। এছাড়াও জামিনে মুক্তি পেয়েছে জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের 174 জন। 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে, 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। আর টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছে। এই জঙ্গিরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েনি তো? ভারতে ঢোকার তোড়জোড় করছে না তো? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে 936.7 কিলোমিটার সীমান্ত, যার মধ্যে কাঁটাতার নেই প্রায় 375 কিলোমিটার এলাকায়, অর্থাৎ প্রায় 3 ভাগের 1 ভাগ। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে 913 কিলোমিটার স্থল সীমান্তের সঙ্গে প্রায় 364 কিলোমিটার জলসীমান্ত রয়েছে। জলসীমান্তে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, আর স্থল সীমান্তেও কাঁটাতারহীন অবস্থায় পড়ে রয়েছে 538 কিলোমিটার এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, রাতের অন্ধকারে বন জঙ্গলে ঘেরা কাঁটাতারহীন সীমান্ত দিয়ে, আবার কখনো দুদেশের মাঝে থাকা নদীর অংশ দিয়ে নজরদারি এড়িয়ে ভারতে ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরা। কখনো কখনো তার সঙ্গে মিশে যায় জঙ্গিরাও। পাকিস্তান থেকে কিছু জঙ্গি এখন এইখানে এক্সপোর্টেড হবে, যেটা আমার আশঙ্কা। তারা এদের ট্রেন করবে, করে আমাদের এই রাজ্যে ঢুকাবে, কারণ এই আমাদের রাজ্যটা ওদের দৃষ্টিভঙ্গিতে অনেকটা নিরাপদ। তারা এখানে এসে ঘাঁটি করে সারা ভারতবর্ষ জুড়ে ছক কাটবে, অলরেডি করছে। কোচবিহার জেলার একটা বড় অংশ পড়ে গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে, যেখানে স্থল সীমান্ত রয়েছে 110 কিলোমিটার, যার মধ্যে প্রায় 50 কিলোমিটার কাঁটাতারহীন। এছাড়াও এখানে 67 কিলোমিটার জলসীমান্ত রয়েছে। আশঙ্কা, এর সুযোগ নিয়ে ভারতে ঢুকে পড়তে পারে জঙ্গিরা। যাতে না ঢুকতে পারে সব দেখার দায়িত্ব দিল্লিওয়ালাদের। ঢুকে যাওয়ার পর আবার এখানে হঠাৎ করে সব তৈরি হয়ে যাচ্ছে, আধার কার্ড অমুক তমুক ইত্যাদি। তারপর দক্ষিণ ভারত থেকে ধরা পড়ে যাচ্ছে, বলছে সবাই পশ্চিমবাংলা থেকে জাল আধার কার্ড তৈরি হচ্ছে। তো পশ্চিমবাংলার সরকারই বা কি করছে? এটা তো বামফ্রন্ট জমানা থেকেই সমস্যা, এটা তার আগের থেকে সমস্যা। এটা তো আজকের সমস্যা নয়, আজকে বরং অনেক ব্যাপারটাকে কমানো যাচ্ছে। আপনি জলপথে আসুন বাংলাদেশ থেকে, বা স্থলপথে আসুন, বা আকাশপথে আসুন, গোটাটাই চেক পয়েন্টটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোর আন্ডারে, ফলে তাদের আরো সতর্ক থাকতে হবে। অতীতে এভাবেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে শক্তিশালী জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলেছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠন। 2014 সালে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, আশিস আইচ, এবিপি আনন্দ। দেখুন, এই প্রায় কেন্দ্র রাজ্যের যৌথ দুর্নীতি। কেন এই কথা বলছি? পুলিশ ভেরিফিকেশনের পার্ট নিয়ে তো এত আলোচনা হলো, এবার পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের পার্টে আর ডেলিভারি ডকুমেন্টস তৈরি করতে হয়। এই মুহূর্তে প্রযুক্তিগত কারণে সিস্টেম আপডেট করতে হয়, কিন্তু তারপর এই নিখুঁতভাবে এই জাল পাসপোর্টের সমস্ত নথি সিস্টেমে আপডেটেড হচ্ছে। এবং ভাবুন, যিনি অ্যাপ্লাই করছেন সেই ঠিকানায়, তার যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেখানে তার বাড়িই নেই, কিন্তু সেইখানে পাসপোর্ট পৌঁছে যাচ্ছে। তার কারণ পাসপোর্টটা সেখানে যাচ্ছে না, এই পাসপোর্ট চক্রের যারা ক্রিমিনাল, যারা মাথায় আছে, তাদের হাতে পৌঁছে যাচ্ছে এই পাসপোর্ট। অর্থাৎ একেবারে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট সরাসরি যুক্ত আছে, এতটাই যুক্ত আছে যে এখনও পর্যন্ত 2 জন গ্রেফতার হয়েছে, পোস্ট অফিসের একজন স্থায়ী কর্মী এবং বিশ্বনাথ দাস যে শ্রেণী নিয়ে এতক্ষণ বললেন একজন অস্থায়ী কর্মী, যাদের কোনো দায়বদ্ধতা নেই। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। মানবে যে কেন্দ্র রাজ্যে যৌথ দুর্নীতি প্রায়? সুমনদা, না মানার তো কিছু নেই। গরু চুরির ঘটনাতে বিএসএফ এর কর্তারা তো অ্যারেস্ট হয়েছিল, না থাকলে তো হয় না, সিম্পল।
CBI arrest করেছে। এক্স্যাক্টলি করাপ্ট লোক সব জায়গায় থাকে, কিন্তু ওটা অন্যদিকে আমি কথা বলবো সুমনদা। অটল বিহারী বাজপেয়ীজি সেই বিখ্যাত কথাটা আজকে মনে পড়ছে যে সরকারে আয়েগি সরকারে যায়েগি, পার্টিয়া বনেগি পার্টিয়া বিগড়েগি, মগর ইয়ে দেশ চলনা চাইয়ে। তো সবার ওপর কি আমাদের দেশ, আজকে এই সিকিউরিটি থ্রেটগুলো হচ্ছে, এটা প্রসেস আছে সুমনদা, কোর্টে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তোমার কিছুক্ষণ আগেও বলছিলাম, আমি ছোটোবেলা যখন ল স্টুডেন্ট ছিলাম বাবার সাথে একটা কোর্টে গেছিলাম, নাম করেই বলছি, বনগা কোর্টে গেছিলাম। সেখানে একটা মামলা শুনছি, শুনতে শুনতে হট করে জজ সাহেব বললেন যে ম্যাজিস্ট্রেট সাহেব 14 ফরেন্স একটা মামলা ছিল, যে উকিল লোক ওটা তো গরম আধার কার্ডটা, মানে আধার না, এটা গরম ভোটার কার্ডটা, মানে ইমিডিয়েট তৈরি হয়েছে। প্রসেস আছে সুমনদা। কী প্রসেস দেখো, ক্লাস প্রথমে হচ্ছে কোনো লোক যখন ঢোকে, তুমি ফেকের কথা বলছো, আমি একটু ঠিকঠাক গ্রিন চ্যানেলে কথা বলবো, গ্রিন চ্যানেল দিকে আসে, লোকাল পঞ্চায়েত থেকে সার্টিফিকেট হয়ে যায় না এই লোকটা এখানেই থাকে, 2000-3000 টাকার বিনিময়ে। ক্লাস 8 বোর্ডের পরীক্ষা থাকে না তো ক্লাস 8-এ, ক্লাস 8-এর সার্টিফিকেট লোকাল স্কুল থেকে জোগাড় হয়ে যায়, প্রত্যন্ত বর্ডার এলাকার স্কুলগুলো সুন্দরবন এলাকা থেকে হয়ে যায়। তারপর সব থেকে ইজিটা বের করা সেটাকে বলে ড্রাইভিং লাইসেন্স, তারপর বেরোয়, তারপর আধার কার্ড বলি, তারপর রেশন কার্ড, তারপর প্যান কার্ড বেরোয়, ওই কাগজগুলো দিয়ে পাঠিয়ে দেয়, অনলাইন প্যান কার্ড চলে আসে, তারপর আসে আধার কার্ড, এবং সব শেষে, এটা একটু টাফ প্রসেস, ভোটার আইডি, সব শেষে হয় ভোটার আইডিটা। প্রত্যেকটা কাগজ একদম টিকমার্ক প্যাকেজ হয়, এরকম না যে একটা হবে, এটা পুরো প্যাকেজে ডিল চলে। দেখো আজকে এই যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো আজকে ভাবার না, আগে ভাবা ছিল। সেলিম মাতব্বরের নাম আসলে একদম, সেলিম মাতব্বর রবি শর্মার নামে পাসপোর্ট এবং আধার কার্ড নিয়ে ধরা পড়েছিল। পিকে হালদার নামটা মনে আছে, অনেকেই ভুলে যায়। পিকে হালদার প্রায় 10,000 কোটির দুর্নীতি এটা বাংলাদেশে করেছিল, এখানে চলে আসে, আলটিমেটলি ইডি তাকে অ্যারেস্ট করে, তারও কাগজ জোগাড় হয়ে গেছিল। আব্দুল মজিদ, যে আহমেদ আলী নাম নিয়ে কলকাতার বুকে লুকিয়েছিল, সে কে হচ্ছে ক্যাপ্টেন আব্দুল মজিদ। কোন ক্যাপ্টেন আব্দুল মজিদ? যে শেখ মুজিবকে হত্যা করলো। আর একটা অদ্ভুত জিনিস, খাগড়াঘাট নিয়ে কথা হচ্ছিল, দেখো 2006 সে খাগড়াঘাট ব্লাস্ট, 2014 আমি আবার ভুলে গেছিলাম যেটা ব্লাস্ট হয়েছিল। আমি তো মনে করছিলাম ওটা নাকি রয়ের ষড়যন্ত্র ছিল, আমি মনে করছিলাম ওটা সিলিন্ডার ব্লাস্ট ছিল, পরবর্তীকালে জানা গেল এই সরকার যখন চেঞ্জ হয় না, অদ্ভুত জিনিস দেখা যায়। 2006 সাল বুদ্ধবাবু বলেছিলেন বর্ডার এরিয়ায় খারিজি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির আতুর ঘরে উঠছে, তারপর ব্যবস্থা ওই সরকারও নেয়নি, এই সরকার আসার পরও নেয়নি। বক্তব্য থেকে পরে বলেছিলেন, আমি বলিনি। এক্স্যাক্টলি, মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে পার্লামেন্টে কাগজ ছুড়ে নিয়ে বলেছিলেন ইনফিল্ট্রেশন হচ্ছে। আজকে বলেন না, কারণ 17 লক্ষ ভুয়ো ভোটার পাওয়া গেছে পশ্চিমবঙ্গে, তারা কারা আমিও জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন। রয়ের ষড়যন্ত্রকার। আর পশ্চিমবঙ্গে আরও একটা অদ্ভুত জিনিস হয়, দেখো কারো মেডিকেল যদি ইস্যু হয়, কারো তাকে মেডিকেল ভিসা দেওয়া হয়, কোয়াইট নর্মাল। একটা বাংলাদেশ থেকে মানুষ মেডিকেল ভিসা নিয়ে এখানে চিকিৎসা করাতে আসছে। আমি সম্প্রতি যখন একটা কাশ্মীর গেছিলাম, কাশ্মীর যাওয়ার সময় ফ্লাইটে দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশি নাগরিক। তা আমার প্রশ্ন হচ্ছে, মেডিকেল ভিসা এসে যখন ঘুরে বেড়াচ্ছে, যেমন রাজ্য সরকার দায়বদ্ধতা আছে, তেমনই কেন্দ্র সরকারও দায়বদ্ধতা আছে, সেরকম সাধারণ মানুষদেরও দায়বদ্ধতা আছে, যারা মেডিকেল ভিসা এসে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে, কী ইস্যুটা, চাহিদাটা কি? আর তোমার জিজ্ঞেস করবো তোমাকে আজকে এখান থেকে, তোমার ক্যামেরাম্যানকে পাঠাও কালকে রাজারহাট নিউ টাউন CC2 আছে, CC2 এর পিছনে একটা বস্তি গড়ে উঠেছে, বস্তিটা একটা পাঠাও, ওদেরকে কাগজ দেখাতে বলো। একটা যদি কেউ কাগজ দেখাতে পারে, সবাই সব কিছু জানে, কোনো ব্যবস্থা হয় না। আর পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টে, পুলিশ ভেরিফিকেশন কাগজটা ম্যাটার করে না, ম্যাটার করে দাদা বললেন না, ওই জল মিষ্টি খাওয়ার 500 থেকে 5,000 টাকা। এই 500 থেকে 5,000 টাকার জন্য দেশের সিকিউরিটি বিক্রি হচ্ছে। না না, আমার বক্তব্য তার থেকেও বড়, কারণ এইখানে যেভাবে কম্প্রোমাইজড হয়েছে এই বিশেষ করে পাসপোর্ট ভেরিফিকেশন পার্টটা, সেটা শুধুমাত্র জল মিষ্টির 500,000-এর নয়, তার কারণ অনেক গভীরে 250টা ক্ষেত্রে, আবার বলছি কেয়ারলেস মিস্টেকের কোনো অবকাশ থাকার জায়গা নেই। আমি অনির্বাণের কাছে আসবো, কিন্তু তার আগে আমি আবার বলছি যে শুধু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন তো বটেই, কিন্তু তার আগে বিগত কয়েক বছরে যদি গোটা দেশের ক্রাইম দেখেন, তারপরে দেখবেন যে নকল পাসপোর্ট তৈরি, নকল ভোটার আইডি, নকল আধার, নকল প্যান তৈরির মুক্তাঞ্চল হয়ে গেছে এই রাজ্য। কেন? ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিই, দু একটা নাম ইতিমধ্যেই আলোচনায় এসে পড়লো। এক, সেলিম মাতব্বর, পার্ক স্ট্রিটের হোটেল থেকে ধরা হলো ভুয়ো ডকুমেন্টস। 29শে নভেম্বর আপনারা জানেন সন্ধ্যাবেলা আলোচনা হলো, কিন্তু সেই ভুয়ো ডকুমেন্টস তৈরি হয়েছিল আমাদের এই রাজ্যে। দ্বিতীয়, কর্ণাটক থেকে কর্ণাটক পুলিশ এসে 6 জন বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশকারী তাদের গ্রেফতার করলো। অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে কর্ণাটকে বসে কর্ণাটক পুলিশ জানালো যে সীমান্ত পার হয়ে তারা পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং তারা যে ডকুমেন্টস তৈরি করেছে সেগুলো পশ্চিমবঙ্গে তৈরি করেছে।
3 নম্বর কিছুদিনের আগের উদাহরণ, সেটা হচ্ছে এই কদিন আগে শিলংয়ে লুটপাট করে কলকাতায় নিউ টাউনে লুকিয়েছিল বাংলাদেশিরা, সেখান থেকে কলকাতা পুলিশ নয় শিলং পুলিশ এসে তাদের গ্রেফতার করলো। অর্থাৎ একদিকে জঙ্গিদের মুক্তাঞ্চল তৈরি হচ্ছে, অন্যদিকে এখানে ভুয়ো ডকুমেন্টস তৈরি হচ্ছে, এবং এটা একটা নয় একাধিক ক্রাইম, যেটা শুধুমাত্র এই রাজ্যে হচ্ছে তা নয়, কখনো কর্ণাটকে হচ্ছে, কখনো গুজরাটে হচ্ছে, সেখানে গ্রেফতার হচ্ছে, দেখা যাচ্ছে ভুয়ো কাগজপত্র তৈরি হয়েছিল এই রাজ্যে। অনির্বাণ, দেখুন, প্রথমে একটা কথা বলে রাখি, ভুয়ো পাসপোর্টের প্রশ্ন যে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেউ গ্রেপ্তার হচ্ছেন বা এরকম র্যাকেট ধরা পড়ছে, এটা একেবারেই নয়। এই 2024 সালেই দিল্লিতে 42 জনের বেশি মানুষ এয়ারপোর্ট পুলিশ, সেখানকার এয়ারপোর্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিলেন এই ভুয়ো পাসপোর্টের থাকার কারণে। তার মধ্যে যেমন বাংলাদেশের সিটিজেনরা ছিলেন, তেমনি নেপালের লোক ছিলেন, মায়ানমারের লোকও ছিলেন, এবং সেই তদন্তে এটা উঠে এসছে যে এরা ঢুকেছেন, বাংলাদেশের সিটিজেনদের কথা বলছেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে নয়, মেঘালয় এবং ত্রিপুরা। অর্থাৎ এই প্রবলেমটা এখনো যারা ঢুকছে ত্রিপুরা থেকেও ঢুকছে। এই যে যাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম শঙ্কর সরকার, তিনিও ত্রিপুরা থেকে ঢুকেছেন। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে এখানে খুব সহজে নকলটা তৈরি হচ্ছে না, খুব সহজে প্যারামিটারটা আমরা কিভাবে সেট করছি, যদি এখানেই খুব কারণ সহজে নাম্বার হতো। না, 42 জন দিল্লিতে এয়ারপোর্টে ধরা পড়ছেন, আপনি এই নাম্বারটা অস্বীকার করতে পারেন না। 200 জন এখানে 250 জন, ওইখানে এটা 42 জন। আমি বলছি সুমনদা, ওখানে এয়ারপোর্টে ধরা পড়েছেন, এমন নয় যে পাসপোর্টের সংখ্যাটা 42, সংখ্যাটা অনেক বেশি। আর একটা জিনিস মনে করি, যদি অক্টোবর 2023 সালে কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসের 4 জন অফিসিয়ালকে সিবিআই গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করার পর সেই তদন্ত কিন্তু আর কোন দিকে এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা আমরা জানি না। আমার এখানে বক্তব্য, এইমাত্র বললে যে কলকাতার অফিস থেকে, অর্থাৎ কলকাতা অফিস থেকে, কিন্তু আরপিও বা পাসপোর্ট এটার সঙ্গে সরাসরি রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। ঠিকই, আমি রাজ্য সরকার করছে বলছি না তো, আমি আসছি, আমি সেখানেই আসছি। চক্রটাতে কেন্দ্রও আছে, রাজ্যও আছে, মানে এদের কর্মীরা যুক্ত আছেন। এইখানে কর্মীরা পোস্টাল ডিপার্টমেন্টের আছেন, পাসপোর্ট ডিপার্টমেন্টের আছেন, এবং পুলিশের ক্ষেত্রেও থাকতে পারেন, এই সম্ভাবনা আমি অস্বীকার করছি না। কিন্তু একটা বাস্তব কথা বলি, যে পাসপোর্ট ডিপার্টমেন্টের যদি ভেতরের লোকরা জড়িত থাকে, পোস্টাল ডিপার্টমেন্টের ভেতরের লোকরা জড়িত থাকলে পুলিশ ভেরিফিকেশনকে প্র্যাকটিক্যালি বাইপাস করেও কিন্তু পাসপোর্ট ইস্যু করা সম্ভব। কারণ পুলিশের তরফ থেকে যে ভেরিফিকেশন রিপোর্টটা ভেরিফাই করে দেওয়ার কথা, দুটো সম্ভাবনা, এক যে তারা ঠিক করে ভেরিফাই করলেন না, আর একটা হচ্ছে ওসবের ধার কাছ দিয়ে গেল না, রিপোর্টটা তারা নিজেরা বানিয়ে নিলেন যারা এর মধ্যে ইনভলভ রয়েছেন। কিন্তু আমার বক্তব্য এইখানে, করাই যায় না এটা, যদি ভেতরের লোক থাকে কেন করা যাবে না? এই তফাৎটাই তো গত 5 বছরে এসছে। না, যদি আপনি যদি প্রসেসটা ফোর্স করতে পারেন, রিপোর্টটা আপনি ফোর্স করতে পারবেন। আপনি একটা জিনিস বুঝুন, তাহলে পাসপোর্টটাই জাল হতো। এর একটা আমি বলছি অনির্বাণ, তুমি বলছো সেটা হচ্ছে পাসপোর্টটা জাল হতো। এই যে 250টা পাসপোর্ট বেরিয়েছে, একটাও জাল নয়। পাসপোর্টটা জাল হওয়ার দরকার নেই, বলছি প্রসিডিওরটা তো জাল বাইপাস করা যায় না এখনকার সিস্টেমে। যদি ভেতরের লোক থাকে, যদি ভেতরের লোক থাকে, ভেতরে তুমি যত লোকই রাখো, এটা এই মুহূর্তে যে সিস্টেমটা ভারতবর্ষে চলছে পাসপোর্টের ক্ষেত্রে, আমি একবারও আধার বা ভোটার আইডি বলছি না, তাতে এখানে তুমি পুলিশ ভেরিফিকেশন বাইপাস করতে পারবে না। এক সেকেন্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা ভেরিফিকেশন দ্য প্রাইম, একদম। আর ইন্টারনাল পুলিশ করতে হবে। এবার আমি এক্ষেত্রে রাজনৈতিক যে তরজা, সেই খাতিরে ধরে নিলাম যে রাজ্য পুলিশ খুব খারাপ, তারা এখানে করাপ্টেড, তারা বা যে জনপ্রতিনিধিদের কথা বলছিলেন তারা সব দিয়ে দিচ্ছে, আমি যদি ধরে নি বিশ্বনাথ, সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই যখন তদন্ত করছিলেন, তারা কেন আগাটা ধরে মাথা অবধি পায়, গোড়াটা ধরে আগা অবধি পৌঁছলেন না? যদি এটাই হয়ে থাকে যে রাজ্য সরকার তার কেন্দ্র অধীনস্থ পুলিশ খুব খারাপ, তারা তো আরপিও ডিপার্টমেন্ট থেকে ধরে তারা করেননি। কিন্তু একবারও আমি অস্বীকার করছি না। আমার বক্তব্য যে রাজ্য বনাম কেন্দ্র নয়, রাজ্য এবং কেন্দ্র, ওই জন্য তো যৌথ দুর্নীতি এগোক এখানে। ওই জন্যই বললাম রাজ্য কেন্দ্র রাজ্যের যৌথ দুর্নীতি। না, তারা আপনি যৌথ তদন্ত বলতে পারেন, এবং গোটা প্রসেসটা অনুপ্রবেশ দিয়ে তো শুরু হচ্ছে। আপনি প্রসেসটার প্রথমটা বাদ দিয়ে দেবেন, এন্ডটা ভেরিফিকেশনটা দেখবেন, এটা তো হয় না। শুরুটা যদি অনুপ্রবেশ দিয়ে হয়, দায়টা কার যায়? আজকে ত্রিপুরা হোক বা মেঘালয় হোক বা ওয়েস্ট বেঙ্গল হোক, যতগুলি বর্ডার রয়েছে, আলাদা আলাদা রাজ্য সরকার রয়েছে, আলাদা আলাদা দল থাকতে পারে সেখানকার রাজ্য সরকারে, কিন্তু বর্ডারটা ম্যান করছে একমাত্র বিএসএফ, এবং সেই বিএসএফ চালায় কারা? হোম মিনিস্ট্রি, পাসপোর্টের ডিপার্টমেন্ট, কাদের সবার কাছে যাবো। হচ্ছে মেন ইস্যুটা কি, কেন করা হয়, কেন করা? রিসেন্টলি আমরা তথ্য দিয়েছি ইলেকশন কমিশনকে, 17 লক্ষ ভোটারটা কারা আমরা বুঝতে পারছি না। সেকেন্ড হচ্ছে রিপোর্ট, যে রিপোর্টের কথা ফেক করা কোয়াইট ইম্পসিবল, কারণ পুলিশ স্টেশন থেকে অথরিটি হয়ে যায়, মাঝখানে এরকম হয় না যে আমাকে দেবে আমি হাতে করে নিয়ে যাও, ফেক হবে। থার্ড, তুমি জমির কথা যেটা হচ্ছে, এক্স্যাক্টলি বর্ডার পুরো কভার্ড নয়,
তার কারণে এই সরকারকে আমি বলি বারবার চিঠি করার পরও দেওয়া হয়নি জায়গা, কেন দেওয়া হয়নি প্রশ্নটা আসবে। সেই লাস্ট আমি একটা জায়গার নাম বললাম, আবার বলছি, তুমি আধার সেন্টারে একবার যাও, গিয়ে দেখো। আর একটা লাস্ট কথা বলবো, এই দুয়ারে বিভিন্ন সাথী আনার যে সরকারটা এনেছে, দুয়ারে সরকার করে দুয়ার সাথে ওই একই সাথে দুয়ারে জঙ্গিটাও এসছে। কিরকম ভাবে বিভিন্ন সাথী বন্ধু প্রকল্পগুলো যখন থেকে দেওয়া হয় তার ভেরিফিকেশন প্রসেসটা কি হয়? অনুপ্রবেশের ঘটনাটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। কেন আমি বলছি, যখনই মেঘালয় হবে, মেঘালয়ের ট্রাইবালরা কিন্তু একেবারেই অ্যালাউ করে না। আমি বলছি ট্রাইবাল সংস্কৃতি ভাবনা এবং তাদের অস্তিত্বের প্রশ্নে রেজিস্ট যেভাবে করে, আমরা কিন্তু ভোটের রাজনীতির জন্য তাদেরকে বরঞ্চ জায়গা দিই। আবার একইভাবে আপনার মনে থাকতে পারে, ভারত সরকার চেয়েছিল চাকমাদের একটা অংশ অরুণাচল প্রদেশে রাখতে। অরুণাচল প্রদেশের নিশি কমিউনিটি একেবারে অ্যালাউ করেনি। আমি বলছি উত্তর পূর্ব ভারতবর্ষের যে কোনো রাজ্যে বাংলাদেশ থেকে ঢোকা খুব কঠিন, শুধু ট্রাইবাল আইডেন্টিটির জন্য তারা যে রেজিস্ট্যান্স করে, মানে তারা ভোট সব ভুলে গিয়ে তাদের নিজের অস্তিত্বের প্রশ্নে। আমি বলছি পশ্চিমবাংলা সেটা হয় না। পশ্চিমবাংলা যেটা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে কিভাবে অনুপ্রবেশ ঘটেছিল, এই অনুপ্রবেশ চলছে ভাই। ভোটের রাজনীতি এখানে আমি জিতবো, ক্ষমতায় আসবো, ক্ষমতার মধ্যে থাকবো, এটাই হলো শেষ কথা। আমি ক্ষমতায় থাকবো, বাংলার যাই আমি রাজত্ব করবো, আমি শাসন করবো এবং আমি এনজয় করবো। আমি দেখলেই হলো, আমার পরবর্তী প্রজন্ম দেখা দরকার নেই, দেখা দরকার নেই। আমি কেবলমাত্র আমি আসবো, কিন্তু আমি দুজনকেই আমি একটা জায়গায় বলবো, সেটা হচ্ছে এটা ঠিক যে পশ্চিমবঙ্গে ডেফিনেটলি অনুপ্রবেশ হচ্ছে একটার পর একটা ঘটনা, কিন্তু উত্তর পূর্বের একাধিক রাজ্যে, ত্রিপুরা বা আসামে কিন্তু অনুপ্রবেশ স্পষ্ট হচ্ছে এবং এই বাংলাদেশের প্রেক্ষিতেই হচ্ছে। আপনারা জানেন যে ভদ্রলোকের কথা বলছি, ৭৭ বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে, গোটা পরিবার নিয়ে, ভাইদের নিয়ে চলে এসছেন। তিনি কিন্তু সীমান্তটা পার হয়েছেন, টপকেছেন ত্রিপুরার অংশ থেকে। সুতরাং অনির্বাণও ঠিক, বিশ্বনাথ দাও ঠিক যে এই রাজ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। এখানে টপকে আসা যায় এবং তারপরে ভুয়ো নথি তৈরি করা যায়, তারপরে পার্মানেন্টলি স্থায়ীভাবে এই রাজ্যে থেকে যাওয়া যায়। কিন্তু যারা এটা করছেন তারা একবারও দেশের কথাটা ঠিক কতটা বিপজ্জনক যিনি করছেন তিনি এবং তার পরিবার, তার ঘনিষ্ঠরা বিষয়টার মধ্যে থাকছেন, তারা কি ভাবছেন? আমি এই প্রশ্নে সৌম্যর কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত দেখাবো যে এই সীমান্ত নিয়ে ঠিক কোথা থেকে এই অনুপ্রবেশকারীরা ঢুকছেন এবং একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে। দেখুন, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। ভারতে আইসে আমরা মুসলমানরা যখন দেশে থাকতে পারতেছি না, যে অবস্থা কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। কখনো নদীর সাঁতরে পেরিয়ে এপারে চলে আসছেন তরুণ, কখনো বা প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে পালিয়ে আসছে 15 বছরের কিশোরী। কেউ আবার জীবনের শেষ প্রান্তে এসে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের নিশানা করা হচ্ছে, তাতে এইভাবেই প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে চাইছে বহু মানুষ। পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা, ছবিটা একই রকম। বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগে বাংলাদেশের নাগরিক ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ। কোথায় বাড়ি? ধরলো কেন পুলিশ? বর্ডারে গেছিলাম। অন্যদিকে বাংলাদেশের নাগরিকদের বেআইনিভাবে ভারতে ঢোকানোর চক্রের এক পান্ডাকে মঙ্গলবার গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। কিন্তু এরকম কটা ঘটনাই বা সামনে আসছে, কজনকেই বা ধরা যাচ্ছে? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত 2216 কিলোমিটার, তার মধ্যে স্থলভূমিতে 963 কিলোমিটার অংশে কোনো কাঁটাতারের বেড়া নেই। তাই বিএসএফ এর চোখে ধুলো দিয়ে নদী সাঁতরে বা মাইলের পর মাইল পায়ে হেঁটে প্রাণ বাঁচাতে অনেকেই যে এখান দিয়ে ঢুকে পড়ছে না, তারই বা গ্যারান্টি কোথায়? আর তার জন্য তো দুপারে দালালের শেষ নেই। অত্যাচারের ভয়ে যারা পালিয়ে আসছেন তাদের জন্য ওত পেতে বসে রয়েছে জালিয়াতরা। মোটা টাকার দর হেঁকে মুহূর্তের মধ্যে ভারতের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বানিয়ে দেওয়ার টোপ দিচ্ছে। ইন্টেলিজেন্সের যারা হোয়াট দে আর ডুইং, কারণ ইন্টেলিজেন্সের দায়িত্ব এবং ওরা ভেরিফিকেশনটা ওরাই করে কিন্তু যখন আসে আইবির লোকেরাই করে। সুতরাং সেটা যদি হয় তাহলে এত পাসপোর্ট, এটা আমাদের মাথায় টনক নড়বে না যে একই জায়গায় এতগুলো পাসপোর্ট তৈরি হচ্ছে, এর আগে কোনদিন হয়েছে কিনা? সুতরাং এই জায়গাটায় উই হ্যাভ প্রবাবলি নট বিন সাকসেসফুল, রাদার ফেইল্ড ইন এক্সিকিউটিং এই যে ম্যান্ডেটটা। তোমার ওখান থেকে আসছে, তুমি তাদের কিছু করছো না, তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে ইউ আর টেকেন ইট ফর গ্রান্টেড।
পশ্চিমবঙ্গ ছাড়াও অসমের সঙ্গে বাংলাদেশে 263 কিলোমিটারের সীমান্ত রয়েছে। চলতি বছরে অসম সরকার জানিয়েছে এর প্রায় 78% কাঁটাতার দেওয়া আছে। মেঘালয় 443 কিলোমিটার সীমান্তের 367 কিলোমিটারে কাঁটাতার রয়েছে। ত্রিপুরায় 856 কিলোমিটারের মধ্যে প্রায় 48 কিলোমিটারে কোনো কাঁটাতারের বেড়া নেই এবং মিজোরামের সঙ্গে বাংলাদেশের থাকা 318 কিলোমিটার বর্ডারের মধ্যে কাঁটাতার তৈরির 90% কাজই শেষ হয়ে গেছে। অর্থাৎ কোনো রাজ্যের সীমান্তেই সম্পূর্ণ কাঁটাতার দেওয়া নেই। বর্তমানে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে এখানেই বাড়ছে উদ্বেগ। অফিসারদের ইন্টেলিজেন্স না থাকে, খবর রাখার মতো যোগাযোগ না থাকে, সিভিক ভলেন্টিয়ারদের কি এইসব হয় নাকি? যা সবার হচ্ছে ঠিকই আছে, এগুলো কিছু না। এগুলো যেটা দেখছো হিমশৈলের চূড়া মাত্র। প্রচুর। আমরা কি এমনি বর্ডারটা খুলে রেখেছি জমি দিনই সিল করার জন্য? কেউ আসছেন প্রাণ বাঁচাতে, এপারে না এলে হিন্দু হওয়ার অপরাধে ওপারে হয়তো জীবনটাই চলে যাবে। কিন্তু কেউ আবার সাধারণ মানুষের বেশে জঙ্গিও হতে পারে, তাই চিন্তা সব দিকেই। সুজিত মণ্ডল, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। 2020 সালের 22শে ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানায় এক মহিলা এলেন। তিনি বললেন যে তার স্বামীর নাম আহমেদ আলী এবং এই হচ্ছে তার পাসপোর্ট। একেবারে পাসপোর্ট নিয়ে থানায় এলেন। 2020 সালের 8ই এপ্রিল তিনি দেখলেন যে মুজিবুর রহমানের খুনিকে বাংলাদেশ গ্রেফতার করেছে। তিনি দেখলেন যে তার স্বামী, যাকে তিনি ওই পাসপোর্টের ভিত্তিতে আহমেদ আলী বলে চিনতেন, খানিকক্ষণ আগে তরুণ জ্যোতি বলছিল, তিনি আসলে ক্যাপ্টেন আব্দুল মাজিদ, মুজিবুর রহমান হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত। অর্থাৎ 2020 সালের মে মাসেই তাকে বাংলাদেশ সরকার ফাঁসি দেয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ভুয়ো পাসপোর্ট নিয়ে এদেশে থেকে যাওয়া এটা একটা প্রবণতা, এটা একটা ঘটনা। এটার ওই খানিকক্ষণ আগে অনিলদা বলছিলেন না হিমশৈলের চূড়া মাত্র, এটা প্রায় সেই রকম। আমি সৌম্যর কাছে আসবো খুব দুঃখ নিয়ে। সেটা হচ্ছে আমরা প্রায়ই আলোচনা করি যে বাংলাদেশ, চীন, পাকিস্তান এক হয়ে যাচ্ছে, বিড়ম্বনায় পড়তে পারে ভারত। আমাদের দেশের লোকেরা, আমাদের রাজ্যের লোকেরা নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবিত নয়। ইউনুস কী করবেন আর পাকিস্তান কী করবে সে তো পরের প্রশ্ন। ভারতীয় হিসেবে পরিচয়পত্র এই 2 লক্ষ টাকার বিনিময়ে, কাঞ্চন মূল্যের বিনিময়ে যেটা কম্প্রোমাইজড হচ্ছে, সেটা হচ্ছে গোটা রাজ্যের এবং গোটা দেশের মানুষের নিরাপত্তা, যেটাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছেন এরা। আমি বলছি আত্মঘাতী বাঙালি বলতে আর কি বাকি। দেখুন সুমনদা, প্রথমে এই যে কেন্দ্র রাজ্যের জালিয়াতি আপনি বলছিলেন যে দুর্নীতি এবং জালিয়াতি, কেন্দ্র রাজ্যের জালিয়াতিটা অনেকটা ওই আমার দেখে মনে হচ্ছিল যে আপনি যা বলছেন যে আমির খানের পিকে সিনেমার মতো আর কি। সবটাই প্রায় উলঙ্গ হয়ে গেছে। ওই রেডিওটা শোনা বাকি আছে শুধু জিরো টলারেন্সটা শোনার জন্য আর কি। আচ্ছা, যদি কাগজ তৈরি না হয় তাহলে পুলিশ কোথায় যাবে, কি করবে? আর আপনি যারা বলছেন যে পুলিশ অফিসাররা, এখানে অনেকেই পুলিশ অফিসাররা বলছিলেন সবাই চাকরি করছে, কেউ কিন্তু দায়িত্ব নিয়ে চাকরি করছেন না, মানে তার ডিউটিটা করছেন না। দেখুন ইন্টেলিজেন্স, এই যে 2000 স্কোয়ার কিলোমিটার প্রায় বর্ডার, পারফোরেটেড বর্ডার, ভৌগোলিক কারণে, ভাষাগত কারণে এখানে চলে আসার একটা সুবিধে আছে। কারণ ভাষাগতভাবে এখানে থাকা যায়, দীর্ঘদিন কোনো অসুবিধা হয় না। এবং আমরা বহুদিনের তথ্য থেকে দেখছি এই রাজ্য থেকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করছে উগ্রবাদীরা এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে নাশকতামূলক কাজ করছে। তাহলে তো এক্সট্রা কশন নেওয়ার তো প্রয়োজন ছিল। আমরা গত 11-12 বছর ধরে দেখছি এই রাজ্যের সাথে কেন্দ্রের এই যে দ্বৈরথ। সুমনদা, ভারত বাংলাদেশের বর্ডার হচ্ছে বিশ্বের 5ম দীর্ঘতম বর্ডার এবং পারফোরেটেড বর্ডার। সেই বর্ডারটা হচ্ছে পারফোরেটেড একদম। এবং শুধু তাই না, এখানে যখন আমরা তো আজকে যে হঠাৎ করে একটা স্পোরাডিক রিয়াকশান যে বাংলাদেশে এই ঘটনা আজকে ঘটলো তা তো নয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মৌলবাদীদের আগ্রাসনের কেন্দ্রবিন্দু চীন এবং তার সাথে পাকিস্তান, IS। তো আজকে দেখবেন গত কয়েকদিন আগেও বাংলাদেশের নিজস্ব পতাকা বিক্রি করতে বাধা দিয়েছে ওরা, এই যে সেনা দিবসে, এবং IS-এর পতাকা উঠছে। আমি সে বলছি ঢাকার রাস্তায় IS-এর পতাকা নিয়ে মিছিল। তো আমি বলছি যে আচ্ছা বলুন, লাস্ট কবে আমার দেশের রাজ্যের ইন্টেলিজেন্স, IB এবং কেন্দ্রীয় ইন্টেলিজেন্সের সঙ্গে একসঙ্গে যৌথ মিটিং হয়েছে? আমরা প্রতিদিন দেখেছি BSF-এর সঙ্গে রাজ্যের তরজা, প্রতিদিন একটা সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সাথে রাজনীতি। সুমনদা, ভারতবর্ষে বিজেপি সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস এসছে, বিজেপি এসছে, যৌথ সরকার এসছে, অনেক সরকার, কিন্তু বিদেশ নীতিতে, রাষ্ট্রীয় সুরক্ষায় কখনো তো কোনোদিন কেউ কারোর বিরোধিতা করেনি। এখানে তো আপোষ একসঙ্গে করে সবসময় করেছিল। সেটা এই লেগাসি তো আমরা বহন করে এসেছি। দুর্বৃত্তায়ন আছে, দুর্নীতি আছে। আজকে বলুন এই রাজ্যে শুধুমাত্র, আমি বলছি না শুধুমাত্র এই রাজ্যে,
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে জাল সার্টিফিকেট দিচ্ছে, এটা যেমন আমি বিশ্বাস করি না, আমি এটাও বিশ্বাস করি না যে নরেন্দ্র মোদী সে জাল সার্টিফিকেট দিয়ে বিএসএফ থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু ফ্যাক্ট ইজ এই রাজ্যে হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে। কিন্তু ফ্যাক্ট ইজ যে এই রাজ্যে দাঁড়িয়ে যারা এই যে পঞ্চায়েত থেকে শুরু করে যে পয়সা কাঞ্চন মূল্যের কথা বলে দেশের স্বার্থ বিক্রি করছে, এদেরকে সুযোগ দিচ্ছে কারা, শাস্তি কেন দিচ্ছে না, ধরা কেন পড়ছে না? আমি শুধু একটা কথা ক্লোজ করবো, মনে না করালে খারাপ হবে। আজকে একটা ল এসেছিল আসামে, জানো তো, আসাম কংগ্রেসের ডাউনফলের রিজন সেটা একটা মাইগ্রেন্টস ল। কি হয়েছিল মাইগ্রেন্টস ল? একটা ছোট্ট চেঞ্জ করা হয়েছিল। ধরো তুমি কাউকে বললে এই ইলিগাল ইমিগ্রেন্টস, তো বার্ডেন অফ প্রুফ তোমার ওপর লাই করতো, যেটা পসিবল ছিল না ওই সময়। তো ওখানে আস্তে আস্তে ডেমোগ্রাফি চেঞ্জ হলো, সবাই দেখেছিল। আলটিমেটলি সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, জাস্টিস এসবি সিনহা মার্কেন্ডিয়া কার্জুর ডিভিশন বেঞ্চ ওই লটাকে স্ক্র্যাপ করে। তো কাকে অ্যালাউ করার জন্য, কার জন্য ওই লটা আনা আসলো? মানুষ, পলিটিক্যাল পার্টি, অল পলিটিক্যাল পার্টির কথা বলছি আমি, ভোট ব্যাংকের বাইরে বেরিয়ে একটু দেশের কথা ভাবুন, দরকার আছে তো। পরপর 3 বার বিজেপি আসামে ক্ষমতায়, হিমন্ত বিশ্ব শর্মা এখন জনবিন্যাস চেঞ্জের কথা বলছেন। না না এখন নয়, কিন্তু আমি বলছি যে তোমার কথা বলছি না, যে মুখ্যমন্ত্রী কিন্তু দায় নিতে হবে, 3 বার ক্ষমতায় তারা। আমি বলছি যে তুতু ম্যামে হচ্ছে, প্রথমত বিজেপি 10 বছরের উপর ক্ষমতায় আছে, অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল 14 সালে, তাহলে অনুপ্রবেশ কেন বন্ধ হলো না, এই প্রশ্নটা আসবে। দ্বিতীয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সংসদে ছুড়ে মেরেছিলেন, অনুপ্রবেশ অভিযোগ করেছিলেন, আজকে তার সরকারের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে অনুপ্রবেশ উৎসাহিত করা, ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ একইভাবে চলছে। তৃতীয় যেটা আজকে সৌম্য বললেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই অভিযোগ কিন্তু কংগ্রেস আমলেই করেছিলেন, কংগ্রেস তখন কিন্তু ক্ষমতায় ছিল। এবং একই সাথে আমি এই প্রশ্নটা রাখতে চাই যে মানে যুক্তরাষ্ট্রে কথা বলে ও বলছিল বিদেশ নীতিতে কোনো সহাবস্থান সবসময় হয়, সেদিন মনমোহন সিং এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, কিন্তু মানে সেদিনও কিন্তু আমরা আমাদের কোনো রাজ্যের সঙ্গে পশ্চিমবাংলার তুলনা করা যাবে না অ্যাজ ফার অ্যাজ বর্ডার ইজ কনসার্ন। এত 2200 কিলোমিটার হচ্ছে ফরাস বর্ডার। তুমি ত্রিপুরা বলো, আসাম বলো, যেখানেই বলো, তাহলে এটা আনম্যাচড, এটা আনম্যাচড, এর সঙ্গে তুলনা করা যাবে না। জমি দেবে না, বর্ডার সিল করতে দেবে না, বিএসএফ যদি তুমি ম্যান টু ম্যান করো, তাহলে যা আছে একদমই ঠিক বলছেন না। এই এন্টার লেংথটার মধ্যে প্রচুর জলাজমি আছে, নদীর এলাকা রয়েছে এবং জমি জট রয়েছে। আপনি খেয়াল রাখবেন, কিছুদিন আগে আনন্দবাজারে রিপোর্ট হয়েছিল জট মুক্ত করতে হবে, একদম এটা হচ্ছে বাঁচার উপায়, এছাড়া বাঁচার উপায় নেই। কিন্তু আমি এখান থেকে আরেকটা অংশে আসতে চাইছি, সেটা হচ্ছে ধরুন এই মুহূর্তটা কেন গুরুত্বপূর্ণ। এক হচ্ছে শরণার্থীরা, তারা কার্যত সর্বশান্ত হয়ে যাচ্ছেন একটার পর একটা ঘটনা। আমি যে পরিবারগুলোর কথা বলছিলাম, এই খানিকক্ষণ আগে এই প্রতিবেদনে দেখলাম যে ওই শঙ্কর সরকার পরিবার নিয়ে আসছেন, 77 বছরের বৃদ্ধ পিতা, বাবা, গোটা পরিবার নিয়ে, কেউ সাঁতরে আসছেন, একজন নাবালিকা প্রাণের ভয় কোনো মতে এদিকে চলে এসছেন, 90 বছরের একজন বৃদ্ধা এই মুহূর্তে সম্ভবত উত্তর দিনাজপুর জেলার জেলে আছেন। আমি বলছি এরা এত মরিয়া যে দেখলেন থানায় বসে তারা বলছেন যে মরলে মরবো, কিন্তু ভারতের মাটিতে মরবো। ঠিক এইখানে এই চক্রর দিক থেকেও কিন্তু এরা সফট টার্গেট হয়ে যাচ্ছে। কেন? কিছুদিন আগে এক প্রাক্তন বিচারপতি দেখলাম, তিনি যত সম্ভব ক্যাশ নিয়ে এদিকে চলে আসছিলেন। তার অর্থ বলা আছে তিনি 80 লক্ষ টাকা ক্যাশ নিয়ে এসেছিলেন, লুট হয়ে মার্কে ওখানেই হসপিটালাইজ হলেন, পরে গ্রেফতার হলেন। কিন্তু আমার ইস্যু তা নয়, যে এই মানুষগুলো, এই সহায় সম্বলহীন মরিয়া যারা, ভারতবর্ষের কোনোভাবে সীমান্তটা পার হতে হবে, হয়তো 15 জন চেষ্টা করছেন, সীমান্তে ক্রমশ ভিড় বাড়ছে, 2-1 জন পারছেন, এবং পারছেন পশ্চিমবঙ্গ থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকেও অনেকে। কিন্তু আমি বলছি এরা এই পাসপোর্ট চক্রের, এই দুর্নীতি চক্রের কিন্তু একেবারে সফট টার্গেট হয়ে যাচ্ছে। যে জন্য আগে যা হয়ে গেছে ভেবে অন্তত এখন সমস্ত যাদের এইটার পাহারা দেওয়ার দায়িত্ব, তারা যদি সঠিক সময় পাহারা দিয়ে না করেন, তাহলে মারাত্মক সময় আমাদের সামনে অপেক্ষা করছে। আপনারা কি বলছেন? আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় একজন লিখছেন, একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা, যে পাসপোর্ট অফিসে এক্সাইড মোড়ের একটি অফিসে তিনি বসেছিলেন, ইন্সপেক্টর সবার সামনে 2000 টাকা দিয়ে বললেন যে মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে, 2000 টাকা যদি না দেন তাহলে অ্যাডভান্স রিপোর্ট দেবো। আমি বলছি যে আমি এই জন্যই ডিটেলস বলছি না, সত্যি আমার তো ক্রস চেক করার উপায় নেই, কিন্তু এইটা হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশনের বাস্তব তথ্য, যে সত্যি সত্যি কড়াকড়ি প্রয়োজন। আমরা মানি যে কড়াকড়ি কোনো রকমভাবে শিথিল হলে মারাত্মক অবস্থা হবে, কিন্তু এই চা জল মিষ্টি খাওয়ার টাকা, এটা কিন্তু অভ্যেসে পরিণত হয়েছে। এবং হয়তো এই লোভের ছিদ্র দিয়েই ওই লক্ষিন্দরের লোহার বাসর ঘরে সর্প ঢোকার মতো
দুর্নীতির সাপ ঢুকছে, দুর্নীতির কাল সাপ ঢুকছে? আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নেব। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ ক্রমশ দুর্নীতিগ্রস্তদের জন্য স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে, তমাল রায় লিখছেন। মিহির কানুনগো তিনি লিখছেন, জাল পাসপোর্ট নিয়ে বাংলাদেশের জঙ্গিরা ভারতে ঢুকলে কি হবে সেটা ভেবে আশঙ্কিত। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, বৈধ নাগরিকদের পাসপোর্ট করতে গেলে কত হ্যাপা পোয়াতে হয়, অনুপ্রবেশকারীদের হাতে কি করে এত সহজে পাসপোর্ট চলে যায়? কৌশিক দত্ত লিখছেন, রেশন কার্ড থেকে পাসপোর্ট প্রশাসনের নজর এড়িয়ে এত জালিয়াতি হয় কি করে? শুভঙ্কর কয়াল লিখছেন, এভাবে জাল নথি দিয়ে শরণার্থীরা ভারতে থেকে গেলে দেশের অর্থনীতির ওপর চাপ পড়বে, কোনো সন্দেহ নেই, আর সেটা কোনো মূল্যে আটকাতেই হবে। তার কারণ পরিকল্পনা ছাড়া অর্থনীতির এই চাপ মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। ঠিক এখান থেকে আমি দুর্নীতির আরেকটা অংশে যাব, রেশন কার্ড দুর্নীতি। দেখুন, পাসপোর্টের নথি জাল, আধার কার্ড জাল, প্যান কার্ড জাল, রেশন কার্ড জাল, চারদিকে জাল পরিচয়পত্রের ছড়াছড়ি। আর এখানেই আশঙ্কা, টাকার লোভে এই জালিয়াতটা দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে না তো? বাংলাদেশে অনুপ্রবেশকারী কিংবা জঙ্গিদের হাতে ভুয়ো পরিচয়পত্র তুলে দিয়ে দেশের নাশকতামূলক কার্যকলাপে সহযোগিতা করছে না তো? এই দুশ্চিন্তার আবহেই ফের একবার মালদার কালিয়াচকে অসংখ্য ভুয়ো রেশন কার্ড তৈরির অভিযোগ উঠল। ভারত বাংলাদেশ সীমান্তের অদূরেই মালদার কালিয়াচক। এহেন গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাবুরবোনা এলাকায় রেশন ডিলার সাইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী পাচার করার অভিযোগ করেছেন গ্রামবাসীরা। আমার টোটাল কার্ড হচ্ছে 7টার ছেলের 2টো 9টা। হ্যাঁ, এই 9টা কার্ড, এই 9টা কার্ডের সাথে আরও 4টা ফেক কার্ড ঢুকে আছে। এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে, যে এই কার্ডের মাল তুলে ও খাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, 2012 থেকে 2023 সাল পর্যন্ত 11 বছরে 4000-এরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়েছেন রেশন ডিলার। এখানকার যে রেশন ডিলার, ওনার আন্ডারে প্রায় 4000-এর মতন ফেক রেশন কার্ড আছে। আমার পরিবারে আমরা 3 জন মানুষ, আমার পরিবারে 5 জন করা হয়েছে, 2 জন এক্সট্রা। আমি আমার কোনো মেয়ে নেই, অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে। এটা দুর্নীতি। সরকারি কর্মীরা তো যুক্ত থাকবে এখানে, না থাকলে এটা হতে পারে না। যদিও ভুয়ো রেশন কার্ড বানানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন রেশন ডিলারের ছেলে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা সততার সহিত ব্যবসা করি। এত ভুয়ো রেশন কার্ড তৈরি হচ্ছে কি করে? কারা এই সুযোগ করে দিচ্ছে? সেই ভুয়ো রেশন কার্ড কোথায়, কার কোথায় যাচ্ছে, কি হচ্ছে কেউ জানে না। সেটা যদি জঙ্গিদের হাতে পৌঁছে যায় অবশ্যই বিপজ্জনক। এগুলো তো শুধু পশ্চিমবঙ্গ বলে না, পশ্চিমবঙ্গের অতীতেও এই ধরনের চক্র পাওয়া গিয়েছে। খারাপ কাজ, সমাজে 2-4 জন খারাপ কাজ, আপত্তিকর কাজ করে, পুলিশ ধরে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক। করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। দেখুন, মুশকিল হচ্ছে অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা কিন্তু বন্ধ হচ্ছে না। ভোলা জেলায় এক ব্যবসায়ীকে রড দিয়ে ভয়ঙ্কর মারধর করা হয়েছে। নেত্রকোনায় একজন মহিলা এবং তার পরিবার আক্রান্ত হয়েছে। কেন এই অরাজকতা থামাতে পারছে না প্রশাসন সে দেশের? আমি রাত্রিবেলা দোকানে কাজ করে খুলিবে, আমি সেখানে বসা, রাত্র সময় 11:10, ওই মুহূর্তে হঠাৎ করিয়া একটা ছেলে নাক মুখ চোখ বান্ধা সে ঘরের ভিতরে হঠাৎ করে আমার আলো বাতারি মার দিল, যে এই রিয়াজে। বাংলাদেশে ফের হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠল। ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্ট রিপোস্ট করেছেন। পোস্টে লেখা, ভোলা জেলার তাজমুদ্দিন উপজেলার দক্ষিণ খাসিরহাট বাজারে টাকার জন্য হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসের উপর রড নিয়ে হামলা চালিয়েছে ইসলামিক মৌলবাদী মোহাম্মদ রিয়াজ। এর নাম হইল রিয়াজ। এ আইসা আমার বলে চুপ। এর রাতে একটা রড বাড়ি করিয়ে দাদারে দেখলাম যে এলোফা তারি খেলে ফিরেতে আছে। রড অনুমানিক নিম্নে 10 মিনিটের মতন ফিরেছে। পিঠে একদম রক্তাক্ত করি, পিঠা শেষ, তারপরে চলে গেছে। সোশ্যাল মিডিয়ায় আরও একটি আক্রমণের উল্লেখ করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। @a_team_1971 নামে একটি গ্রুপের পোস্ট শেয়ার করেছেন তিনি। মণি কর্মকার নামে একজনের বিবৃতি পোস্ট করেছেন রাধারমন দাস, যেখানে মণি কর্মকার লিখেছেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আওয়ামী লীগের হয়ে রাজনীতি করি।
একজন হিন্দু ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় কি আমার অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, কিন্তু আমার সন্তানদের কি অপরাধ? তারা স্কুলে পড়ে, আমার মা বোনকে হত্যার চেষ্টা হয়েছে, আমার মায়ের আঙুল কেটে ফেলা হয়েছে, আমার বোনের গলা কেটে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমি এর বিচার চাই। ওকে না পেয়ে ওর মা এবং বোনকে আক্রমণ করেছে, মায়ের আঙুল কেটেছে, ওর বোনও গুরুতর আহত। আপনাদের কাছে হয়তো অবশ্যই এই ফুটেজ গুলো আছে। আমরা আসলে মণি কর্মকারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তো আমি আমার লোকাল সোর্স যারা আছে তাদেরকে আমি পাঠিয়েছি আসলে একটু খোঁজ নিতে, আসলে উনারা এখন কোথায় আছে। খালি হিন্দু হওয়া কি ওর জন্য অপরাধ হয়ে গেল? আর এরকম নির্মম রূপে আঘাত করার কারণ এটা কোনো ধর্ম শেখায় না, কিন্তু যেটা ঘটিত হচ্ছে এটা খুব দুঃখজনক। বাংলাদেশের বুকে কট্টরপন্থীদের এই তাণ্ডব কি আদৌ থামানোর চেষ্টা করবে ইউনূসের সরকার? এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার দাস, ওয়ে আউটটা কি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে? আমি বলছি ঘটনার বিচারে হয়তো কেউ বলতে পারেন যে ঘটনার সংখ্যা কমেছে, ফরচুনেটলি কমেছে, কিন্তু আমি বলছি তো থামছে না, বন্ধ হচ্ছে না। ওয়ে আউটটা কি? আর কোনো স্পষ্ট বার্তাও নেই যে এটা অন্যায়, এটা করা যাবে না, বরঞ্চ অস্বীকার আছে একদম। এবং সারা পৃথিবীতে যেখানে উগ্র চরমপন্থী ইসলামিক মৌলবাদীদের হয়েছে, আমি আফগানিস্তানে দেখেছি, পাকিস্তানে দেখেছি একদম কাছ থেকে, এবং এখন বাংলাদেশে দেখছি, এখানে কোনো ওয়ে আউট নেই। এখানে মানে সত্যি বলতে দুঃখিত হচ্ছি যে তাদের কাজ হচ্ছে যে সংখ্যালঘুদের ওপর, এখানে হিন্দুদের ওপর হচ্ছে। আগে বামিয়ান বুদ্ধ আমরা দেখেছি, এবং তারা ডাঙ্কেকে চোট পেয়ে মানে একদম বুক ফুলিয়ে এই কাজগুলো করে। এবং এখন কি হচ্ছে, বাংলাদেশে জামাতের সাথে কিছু সাঙ্গপাঙ্গ আছে, তারা ক্ষমতায় চলে এসছে প্রায়, হ্যাঁ, যেমন হিজবুত তাহির, হ্যাঁ, আর আনসারুল বাংলা বলে একটা আছে, তাদের জয়সিমুদ্দিন রহমানিকে ওরা ছেড়ে দিল, মানে ড্রেডেড টেররিস্ট, এবং এদের সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে আইসিস, আপনার আল কয়েদা, জেইউএম এর। তো এরা এখন বাংলাদেশ দখল করবে, এবং দখল করে এরা প্রথমে আমাদের সংখ্যালঘুদের মন্দির ধ্বংস করবে, তারপরে এরা শুরু হবে নিজেদের লোকের ওপর। নিজেদের লোকেদের বলবে যে স্লিভলেস ব্লাউজ পরে রাস্তায় হাঁটবে না, কমপ্লিট কভার করতে হবে। মানে যেমন ধরো আপনি ইন্দোনেশিয়া যান, আপনি বুঝতে পারবেন না আপনি কোন দেশে আছেন, নর্মাল চলছে সব কিছু, বা আপনি এমিরেটসে যান, আপনি দেখেছেন নিশ্চয়ই, কিন্তু এরা হচ্ছে এক্সট্রিম। আর এগুলো একটা অদ্ভুত ব্যাপার, যত পভার্টি স্টিকেন ইসলামিক দেশ আছে সেখানে এগুলো বেশি হয়, যত উন্নততর ইসলামের তত পারমিসিভ আর কি, হ্যাঁ, সেগুলো আমি ব্যক্তিগতভাবে দেখেছি। এখানে সত্যি ওয়ে আউট নেই। একমাত্র ওয়ে আউট হচ্ছে যে সারা পৃথিবীর লোকেরা, মানে যারা মানে পাওয়ার্স দ্যাট বি, ইনক্লুডিং ইন্ডিয়া, ইনক্লুডিং চায়না, ইনক্লুডিং ইউএস, এরা যদি এদের বাধ্য করে তাহলে হবে। কিন্তু এদের ওই সেই দিনকার যুক্তিতর্কের যে রুটি শেখার জন্য এরাও ব্যস্ত আছে। সেন্ট মার্টিন যেমন, ওটা ইউএসের ইন্টারেস্টে আছে, এটা সবাই জানে। এবং সেখানে ব্যাপারটা কি, অয়েল কোম্পানি, ইউএসের শেভরন অয়েল কোম্পানি ওখানে লেগে আছে টেন্ডার নেওয়ার জন্য। বিশাল মিনারেল রিসোর্স ওখানে, বিশাল, মানে মাটির তলায় এবং জলের ওপরে প্রচুর রিসোর্স ওই জায়গাটাতে। তো ওই রাখাইন স্টেট যেটাকে বলে, তো ওই রকম করে ইউএস তো মানে ওইটা রাখাইন স্টেট আর সেন্ট মার্টিন হচ্ছে 5 কিলোমিটার, হ্যাঁ। আর মানে তো এইবার তাদের নিজস্ব ইন্টারেস্ট আছে, তাদের ইন্টারেস্ট স্ট্র্যাটেজিক আছে, ব্যবসায়িক আছে, এবং বাংলাদেশে বলি হচ্ছে। এবং এই মৌলবাদ থেকে, এটা দুঃখের ব্যাপার যে ওখানে আক্রমণ হচ্ছে হিন্দুদের ওপর, বাট এইটার আমি শেষ দেখতে পাচ্ছি না আনলেস এদেরকে ফোর্স করা হয়, এবং যদি ফোর্স করা সম্ভব, যদি ভারত ফোর্স করতে পারে। বিষয়টা আরেকটা সমস্যার দিক হচ্ছে যে অস্বীকার। বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত আমি গুনছিলাম যে গত কয়েক সপ্তাহের মধ্যে 66টা ঘটনা গুনেছে, মানে হাসিনার এরপর 66টা বলছে না না ওগুলো ধর্মীয় নয়, ওগুলো রাজনৈতিক ঘটনা। আমি বলছি তাতে কি কি তফাৎ হলো? আমি যদি ঘটনাকে নিন্দা না করতে পারি, আমি যদি ব্যবস্থা না নিই, ঘটনার সংখ্যা বাড়বে। এই আজকের মতো রোজ এরকম 2-3টে করে হত্যা। যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতাদের একটা বড় অংশই তারা বৈষম্য করছে হিন্দুদের বিরুদ্ধে, পরিষ্কার হিন্দুদের বিরুদ্ধে। আমি 3টে বলবো জিনিস। একটা হলো যে ডেমোক্রেটিক শক্তিটা এখনও বাংলাদেশে মরেনি, আমি যা কথাবার্তা বলছি। ফলে এই ডেমোক্রেটিক শক্তিটাকে উৎসাহিত করা সমাজের সর্বস্তর থেকে, পাশের রাষ্ট্র হতে পারে, ভেতরের মধ্যে হতে পারে, এটা একটা দিক। দ্বিতীয় হলো ভারত সরকারের ডকুমেন্টেশনটাও খুব জরুরি। মানে এই যে প্রত্যেকটা ঘটনা ঘটছে, এই প্রত্যেকটা ঘটনা ডকুমেন্টেশন করে আন্তর্জাতিক স্তরে মানে দরবার করা, আন্তর্জাতিক স্তরে যেমন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে তাদের সাথে দরবার করা। ধরুন মানে মাইগ্রেশন রিলেটেড যে প্রবলেমে যে সংগঠনগুলো আছে, ইউএনওর সংগঠন আছে, মানে আমি বলছি যে কোনো একটা জায়গাতে আপনাকে ওয়েল ডকুমেন্টেশন, এবং এই যে মানে মাইনরিটিদের উপরে আঘাত হচ্ছে
যেমন ইন্টারন্যাশনালি যে মাইনরিটি কমিশন আছে সেখানে গিয়ে এই প্রত্যেকটা কেস দেখানো, বোঝানো এবং তারা কিভাবে নির্যাতিত হচ্ছে এবং একই সাথে আমি বলবো যে ভারত সরকারের ডিপ্লোমেসিতে আরো অ্যাগ্রেশনটা আনা, মানে পরিষ্কার করে বলা যে এই মাইনরিটিরা কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য তারা অত্যাচারিত হচ্ছে, এটা আমরা টলারেট করব না। এটা আমার মনে হয় এই অ্যাগ্রেশনটা পাওয়া যাচ্ছে না। আমি বলছি, আমি উল্টো দিকটা বলি, একদম পরিষ্কার। আজকে ইউনুসের পরামর্শদাতা মাহফুজ আলম তিনি পরে ডিলিট করেছেন, কিন্তু কি বলছেন যে বৃহত্তর বাংলাদেশ তৈরি করতে হবে, অর্থাৎ ভারতকে দখল করতে হবে। আমি বলছি এইটা যদি ইউনুসের পরামর্শদাতা করেন তাহলে উল্টো দিকে ভারত সরকারের যথেষ্ট আগ্রাসী নয় বলে বিশ্বনাথ যে অভিযোগ করছে, তার কারণ পাল্টা নেই বলে, উত্তর নেই বলে। আমি আসছি বিশ্বনাথ বললেন না মাইনরিটি কমিশন ইউনিয়নকে যাওয়া, ইউএনএ যাওয়া, ওখানকার মাইনরিটিদের ফার্স্ট ডিমান্ডটা কি? ফার্স্ট ডিমান্ডটা হচ্ছে তাদের মাইনরিটি স্ট্যাটাস। বাংলাদেশ একটা অদ্ভুত নাটক করে, কি নাটক করে যে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি, তো মাইনরিটি স্ট্যাটাস আলাদা করার দরকার নেই। কেন দরকার নেই? মাইনরিটি স্ট্যাটাস যদি দিতে হয় তাদের একটা মিনিস্ট্রি থাকবে অ্যাজ পার ইউনিয়ন ডাইরেক্টিভস, তাদের একটা আলাদা ফান্ড থাকবে, তাদের দেখাশোনার জন্য থাকবে, যেটা ভারতবর্ষে আছে, সেটা ওখানে দেওয়া হয় না। মাইনরিটি স্ট্যাটাস দেওয়া হয়। বাংলাদেশ নাটক করে, ইউনিস নীরব থাকেন, তার পরামর্শদাতা হুমকি দিচ্ছেন, ভারত কি করছে? মানে একটা সিম্পল বাংলাদেশে এটা হয়েছে, দ্য পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। ইউনুস পাওয়ার পেয়েছেন কি তার রেসপন্সিবিলিটি নেই, এগুলো আমরা জানি। এবার আমরা প্রশ্ন তুলছি হাই কমিশনার, আমাদের হাই কমিশনারকে ডেকে ওরা অভিযোগ করছে, ওদের হাই কমিশনারকে আমরা ডাকতে পারছি না কেন? ওদের হাই কমিশনারকে আমরা বলতে পারছি না কেন যে এইভাবে মাইনরিটি ওখানে কি আলোচনা হয়েছে? তার ডিসিশন আপনিও নেন না, ডিসিশন আমরা নেই না। বিদেশ সচিব লেভেলে কথা হয়েছে, মিটিং হয়েছে, সেখানে উত্তরটা হবে, তার ডিসিশন গত কয়েকদিনের মধ্যে কানাডাতে থেকে, মানে কানাডার 4 জন দূতাবাসের কর্মীকে আমরা সরিয়ে দিলাম। কানাডার প্রতি চোখে চোখ রাখতে পারছি। ফরেন পলিসি এখানে বসে ডিসকাস হবে না, তার অথরিটি আমি আপনি নই। সুমন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ রাইট, ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি, ইউএনও, তাহলে কেন এইসব জায়গায় এই যে ফান্ডামেন্টালিস্ট এবং উগ্রবাদী, আতঙ্কবাদী, জঙ্গিবাদী একটার পর একটা করছে, কোনো বার্তা নেই, কোনো মুভ নেই? কেন আমরা ওয়েট করব কবে ট্রাম্প টেক ওভার করবে? কেন তার জন্য আমরা ওয়েট করব? কোনো বার্তা নেই। বিদেশ সচিব একটা ফর্মাল ভিজিট করলো, চলে এলো, কিন্তু কিচ্ছু পাল্টালো না। তুমি দেখো খতিয়ান দেখো, 66টা কেস রেজিস্টার রয়েছে ওদের বক্তব্য অনুযায়ী, অ্যারেস্ট হয়েছে 67টা, মানে পার হেড একটা করে। তুমি দেখো দেখ জিওপার্টাইজ, মানে রুল অফ ল জিওপার্টাইজ, ওখানে রুল অফ ল নেই, মিথ্যাচার চলছে, মিথ্যার বেসাতি চলছে বাংলাদেশে, কোনো প্রতিবাদ নেই। আমি বিশ্বনাথ বাবুর সঙ্গে আই অ্যাম অ্যাট ওয়ান যে এখান থেকে কোনো কিন্তু সেরকম কোনো প্রতিবাদ, কোনো অ্যাকশন, কোনো কিছু নেই, খালি ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা বয়ান দিচ্ছেন, সেই বয়ানকে কাউন্টার করছে ওখানকার সমস্ত যারা সরকার চালাচ্ছে, এই তদারকি সরকারের পার্ট, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইত্যাদি ইত্যাদি। আমি বলছি ভারতের উত্তরটা কোথায়? এই প্রশ্নটা উঠবে, আমি দুজনের কাছেই আসবো, কিন্তু তার আগে যারা সীমান্তের ওপার থেকে এইখানে এসেছেন অথবা যারা ওপারে গেছিলেন, যারা ফিরতে চান না, তাদের একটু দ্রুত সাধারণ মানুষের কথা দেখাবো, কি বলছেন তারা। পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হচ্ছে, তাই জন্য আমি যেতে সাহস পাচ্ছি না। বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা এই তরুণ, কিন্তু উত্তাল পরিস্থিতিতে কার্যত প্রাণ হাতে দেশে ফিরে এসেছেন তিনি, আর ফিরতে চাইছেন না। পরিস্থিতি খারাপ হওয়ার জন্য আমি ইন্ডিয়াতে চলে এসেছি এবং সেই পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হচ্ছে, তাই জন্য আমি যেতে সাহস পাচ্ছি না। বাড়িটারি পুড়িয়ে দিচ্ছিল, তারপরে বাজারে আক্রমণ করছিল, মানে আমি যে বাড়িতে ভাড়া থাকতাম তার পাশের বাড়ি ভাঙচুর হয়েছিল, আরো অনেক বাড়ি আওয়ামী লীগের বাড়ি ভাঙচুর হয়েছিল, মানে হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল। যারা এপারের বাসিন্দা তারা নয় ফিরে আসতে পারছেন, কিন্তু ওপারে যে হিন্দুদের বাস, তাদের এখন ভালো থাকা নয়, বেঁচে থাকাটাই বড় পাওনা। বাংলাদেশের নাগরিক মাদারীপুরের বাসিন্দা শ্যামলী সরকার বলছেন, হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার। ঢাকায় বসে মরতে হবে, আর কি করা যাবে? মারামারি কাটাকাটি বা এটা ওটা, হিন্দুদের পর অনেক অত্যাচার হচ্ছে, অনেকের চাকরি থাকছে না, অনেকের বাসায় করতেছে, হামলা করতেছে। বাংলাদেশের যশোরের বাসিন্দা রমাপদ দাস ভারতে এসেছেন স্ত্রীর চিকিৎসা করাতে, আতঙ্কের উপাখ্যান তার গলাতেও। মনিরামপুর, যশোর মনিরামপুরই মারিছে, দুটো ছেলে, দুইজন প্রফেসর, একজন ব্যবসা করে, খুব মারিছে বিনা কারণে। বাংলাদেশের নরসিংদীর বাসিন্দা দীপালি সাহা ও মৌটুসী সাহা ভারতে এসেছেন ব্যক্তিগত কাজে, আতঙ্ক গ্রাস করেছে তাদেরকেও। আশেপাশে একটু সমস্যা আছে, মন্দির ভাঙচুর করে,
হিন্দুদের বাড়িতে একটু হামলা করে। আতঙ্কে আছি কখন কি হয়ে যায়, কারণ আমরা এখন অভিভাবকহীন বলা চলে বাংলাদেশে, তো সেই কারণে আসলে আমরা অনেকটাই আতঙ্কে আছি। এরকম পরিস্থিতি আসলে আমার লাইফে কখনো হয় নাই। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? আদৌ কি কোনোদিন একজন প্রকৃত নাগরিকের মতো সব রকমের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বাংলাদেশের হিন্দুরা? সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও শিবপ্রসাদ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখানে প্রশ্ন উঠছে ভারত সরকার কেন কিছু কড়া কথা বলছে না। ধরুন কড়া কথা বলতে গেল, যখনকার হিন্দুরা সংখ্যালঘু দিনে বলতে গেল, পাল্টা যদি বাংলাদেশ প্রশ্ন করে, আপনারা মশাই আপনাদের এমপি রমেশ বিদুরি পার্লামেন্টে দাঁড়িয়ে যখন দানিশ আলীকে অসম্ভব কুৎসিত ভাষায় আক্রমণ করলেন, পেছনে রবিশঙ্কর প্রসাদ আর হর্ষবর্ধন আসছে, আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? কিচ্ছু করা হয়নি, কিচ্ছু করা হয়নি। দিকে দিকে মসজিদ ভাঙছেন, প্রতিবাদে সাসপেন্ড করা হয়েছিল, দিকে দিকে আমি অপেক্ষা করছিলাম কতক্ষণ এই ঝগড়াটা শুরু হবে আর কি। তো যাই হোক, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বলছি যে কিছুদিন আগে মানে শুরুতে বলেছিলেন না মাস্কুলার ফরেন পলিসি, হনলুলুতে বৃষ্টি পড়লে উনি চলে যান, উনি নাকি বিশ্বগুরু, উনি সেই কোথায় ইউক্রেনের যুদ্ধ থামিয়ে ফেলছেন। একটা স্টেটমেন্ট দিচ্ছেন না, একটা স্টেটমেন্ট দিচ্ছেন না। 1971 সাল এটা রেপ্লিকা হচ্ছে না? প্লিজ প্লিজ চুপ করো। রেপ্লিকা হচ্ছে না ভারতবর্ষে? নিক্সনের চোখের দিকে তাকে ইন্দিরা গান্ধী যে কথা বলতে পেরেছিল যে আপনি 1000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে রুল করতে পারবেন, উত্তর দেবে না যে ভারতবর্ষের একটার পর একটা এমনি গাড়ি পালিয়ে যায়নি, 1 লক্ষ সেনা বন্দী করেছিল। কি পরিস্থিতি পাল্টাবে? গতকাল এই অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম একজন অত্যন্ত সিংহ হৃদয় মানুষকে নিয়ে, রবীন্দ্র ঘোষ, চিকিৎসার জন্য এদেশে আছেন। একদম পরিষ্কার বলেছেন যে জীবন যায় যাক, আমি আবার ওই 2 তারিখে ওই এজলাসে পৌঁছে যাব। আজকে কি বলছেন তিনি আরেকবার শোনাবো আপনাদের। আমি লড়বই, প্রান্তে একদিন যাবে, আমরা কাওয়ার্ডের মতো মরবো না, মরতে গেলে একেবারে সিংহের মতো মরবো। এরকম মানুষ আছেন বলে আজও আমরা বেঁচে আছি। মৌলবাদীদের রক্তচক্ষুর মুখেও সিদ্ধারা সোজা রেখে লড়াই করছেন তিনি। লড়াই করছেন জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সেই অকুতোভয় আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন ভারত সেবাশ্রমের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ। এরকম একজন বয়স্ক মানুষ, তিনি যখন দাঁড়িয়েছিলেন তাকে হুমকি দেওয়া হয়েছে। মানব অধিকারের চরমতম নির্লজ্জ বাংলাদেশের ভূমিকা। চিকিৎসার জন্য এদেশে এসেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু তার এই আগমন নিয়েও বাংলাদেশে কুৎসা রটানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আজকেই কিন্তু যুগান্তরে এবং বাংলাদেশে যুগান্তরে এবং আরেকটা ইনকিলাবে 2টা পেপারে আমার বিরুদ্ধে লিখেছে যে আমি নাকি এখানে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আমি এখানে উত্তেজনা সৃষ্টি করতেছি। পরবর্তীকালে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে চিন্ময় কৃষ্ণ বাবুকে মুক্তির জন্য? 2 তারিখ ওনার মামলা, 2 তারিখ মামলা, আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাব। আর চট্টগ্রাম কিন্তু আমার নিজের বাড়ি, মাস্টারদা সূর্য সেনের বাড়ি। কিভাবে লড়াই করতে হয়, কিভাবে অধিকার অর্জন করতে হয়, কেড়ে নিতে হয়, সেটা আমরা ভালো করেই জানি। এদিকে বাংলাদেশ ইস্যুতে সোমবারের পর মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ ভবন চত্বর। কাঁধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়ানোর বার্তাবাহী এই বিশেষ ব্যাগ ঝুলিয়ে সংসদের মকরদ্বারে বিক্ষোভ দেখান প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সাংসদরা। ব্যাগের দুদিকে হিন্দি ও ইংরাজিতে লেখা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান। এর পাশাপাশি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করে প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন আয়ম নিজ পারো বেতি গাননা লঘু চিৎসম উদার চরিত্রানাং তু বাসুধৈব কুটুম্বকম, যার অর্থ এটা আমার, এটা অন্যের, এমন বিভেদ ক্ষুদ্র মনের উদাহরণ। উদার চরিত্ররা গোটা বিশ্বকে পরিবার মনে করে। যদিও প্রিয়াঙ্কা গান্ধীর এই অবস্থানকে কটাক্ষ করেছে বিজেপি। ব্যাগ বদলেছেন, ভালো লেগেছে। তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এখন হিন্দুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু হিন্দুদের এই অবস্থার জন্য কারা দায়ী? এই পাপের জন্য দায়ী হচ্ছে কংগ্রেস। বাংলাদেশে হিন্দুদের ন্যায় বিচার দেওয়ার জন্য মোদী সরকারের কড়া পদক্ষেপের দাবিতে সংসদে স্লোগান তোলে কংগ্রেস। সমীরণ পাল ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে রাজভবনে গেলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। কয়েকদিন আগেই আমি বলেছিলাম গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, যখন বাংলাদেশের কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্তা তারা ওই 4 দিনে কলকাতার দখলের কথা বলছেন, তখন এই পাকিস্তান সেনার সঙ্গে বুক টান করে প্রাণের ঝুঁকি নিয়ে যারা লড়াই করেছেন, যারা স্বাধীন বাংলাদেশ তৈরি করেছেন, সেই প্রাক্তন সেনা মুক্তিযোদ্ধারা তারা আজকে বলছেন সেই একই কথা, যে ওই যারা 4 দিনের হুমকি টুমকি দিচ্ছেন তাদের কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। দেখুন, আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। একটা সোসাইটিতে কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল। যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, যে কোনো জায়গায় বিষাক্ত পরিবেশের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ সবসময়ই থাকেন, যারা সমাজকে আলো দেখান। বাংলাদেশের অবসরপ্রাপ্ত কয়েকজন সেনাকর্তা যখন ভারতের উদ্দেশ্যে হাস্যকর হুমকি দিচ্ছেন, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তখন যারা 1971 সালে পাকিস্তান সেনার সঙ্গে লড়াই করে পৃথক বাংলাদেশ তৈরি করেছিলেন, সেই মুক্তিযোদ্ধারাই নিজেদের দেশের প্রাক্তন সেনাকর্তাদের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ। একটা সোসাইটিতে কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল। আপনারা তো বাঙালি, বুঝতেছেন যে পাগল ছাগলে কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায়েন না। মেইন স্ট্রিপ বাংলাদেশ অ্যান্ড মেইন স্ট্রিপ ইন্ডিয়া, দে আর ফ্রেন্ডলি, দে ওয়ান্ট ফ্রেন্ডশিপ। যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন তারাই বলছেন কলকাতা দখলের ডাক নিছকই ফাঁকা আওয়াজ। কলকাতা দখল করে নেবে। আমরা তো এক বাংলাই ছিলাম, ইংরেজরা ডিভাইড করে দিয়েছে। তো কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করে নেবে, তো হি ইজ এ ম্যাড। এগুলি বোগাস, এগুলি বোগাস। কেউ কেউ চিটাগং দখলের কথা বলেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট সামবডি হ্যাজ সেড দ্যাট। বিজয় দিবস উপলক্ষে ভারতে অতিথি হিসেবে আগত মুক্তিযোদ্ধাদের মঙ্গলবার রাজভবনে আমন্ত্রণ জানান সিভি আনন্দ বোস। সপরিবারে রাজভবনে যান তারা। সেখানেই উঠে আসে 71-এর মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করছে না। আমরা মুক্তিযুদ্ধকে খুবই উই অ্যাকনলেজ আওয়ার লিবারেশন আর উই লাভ আওয়ার লিবারেশন। ওকে, ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো ছিল সব সময়, এখনো ভালো আছে ইনশাল্লাহ, ভবিষ্যতে আবার ভালো, মানে ভবিষ্যতে আরো ভালো হবে। সবাই মিলে আমরা যে যুদ্ধ করেছিলাম পাকিস্তানি ফোর্সের এগেইনস্টে, বাংলাদেশ ইন্ডিয়ান আর্মি আমাদেরকে সাপোর্ট করেছেন, হিউজ সাপোর্ট। ভারতীয় জনগণ, ওয়েস্ট বেঙ্গলের জনগণ বিশেষ করে আমাদের যারা রেফিউজি হয়ে এসেছিল তাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে। উই আর গ্রেটফুল ফর দ্যাট। আমরা অত্যন্ত কৃতজ্ঞ সেটার জন্য। মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভারত বাংলাদেশ মৈত্রীর বার্তা দেন রাজ্যপাল। International relations and friendship between people is not dependent on the political vicissitudes. India and Bangladesh are friendly nations, so will continue to be friendly. গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, এ তো নারীর টান। কোনো কট্টরপন্থী তা ছিন্ন করতে পারবে না। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকর কাণ্ডে ক্ষোভের আগুন যেন এক অভিমুখ থেকে আরেক অভিমুখে ছড়াচ্ছে। এতদিন রাজ্য সরকার আর পুলিশের ভূমিকার প্রতিবাদে গর্জে উঠেছে রাজপথ। এবার ক্ষোভ বাড়ছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে। একদিকে আরজিকর কাণ্ডে ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আগামীকাল মামলা শুনানি। অন্যদিকে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এসএফআইয়ের দ্বিতীয় দিনে জাস্টিস মার্চে বারাসাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। এসএফআইয়ের মিছিল লক্ষ্য করে স্লোগান, তাদের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, রক্ত ঝরল একাধিক পুলিশ কর্মী। 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেছেন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এতেই নতুন করে ক্ষোভের উদ্গীরণ শুরু হয়েছে। আরজিকর কাণ্ডে আদালতে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে হবে সিবিআইকে এবং রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য এনওসি দিক। এই জোড়া দাবিকে সামনে রেখে 17 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে 26 ডিসেম্বর 10 দিন ডোরিনা ক্রসিং এ শান্তিপূর্ণ অবস্থানের ডাক দিয়েছিল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। কিন্তু উৎসবের মৌসুমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে, এই কারণ দেখে জমায়েতের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বুধবার মামলার শুনানি। অধিকার রক্ষার জন্য আমাদের আর কোথায় যাওয়ার জায়গা আছে? আমাদেরকে ন্যায়ালয়ের কাছেই যেতে হবে। আমরা পুলিশকে জানিয়েছিলাম
যে আমরা একটা প্রতিবাদ করতে চাই, আমরা 10 দিন অবস্থান করব, আমাদেরকে একটা মঞ্চ করতে দেওয়া হোক। আমরা এর জন্য পুলিশের কাছে আমরা অনুমতি চাওয়ার জায়গায় গেছিলাম। আমরা হাইকোর্টে যাচ্ছি ওটার জন্য যে আমরা একটা মঞ্চ বাঁধতে চাই, তার অনুমতি দেওয়া হোক, এই জন্য আমরা হাইকোর্টে যাচ্ছি। প্রতিবাদ করার জন্য কোনো আমরা অনুমতি বা এর জন্য যাচ্ছি না। প্রতিবাদ করা আমাদের অধিকার এবং আমরা প্রতিবাদটা করব। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে সোদপুর থেকে বারাসাত এসএফআই এর ডাকে প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিনে কার্যত ধুন্ধুমার বাঁধল। মঙ্গলবার মধ্যমগ্রাম থেকে বারাসাতের উদ্দেশ্যে রওনা হয় জাস্টিস মার্চ। ন্যায় বিচারের পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন কলেজে ডেপুটেশন কর্মসূচিও ছিল এসএফআই এর। মিছিল বারাসাত কলেজের সামনে পৌঁছতেই তুলকালাম বাঁধে। মিছিল করে যখন 34 নম্বর জাতীয় সড়কে 11 নম্বর রেলগেটের কাছে এসে পৌঁছয় এসএফআই এর মিছিল, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে স্লোগান দেওয়া অভিযোগ, এসএফআই এর পতাকা ছিঁড়ে দেওয়া হয়। ফ্ল্যাগটা ছিঁড়ে দিয়েছে। আমি পুলিশকে বলছি কত ক্ষমতার তালাটা খুলুক, কার কটা ফ্ল্যাগ আসতো থাকে আমরাও দেখবো। ভেতরে কোনো এসএফআই এর ছেলে এই কলেজে নেই। এবার তারপরেও যদি তারা মিথ্যাচারণ করার জন্য বা মিথ্যা কথা বলার জন্য, যেটা তাদের ধর্ম, যে মানুষকে বিভ্রান্ত করা, সেটা তারা বলতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে মিছিল পৌঁছতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পতাকার বাট দিয়ে শুরু হয় মার। আক্রান্ত হন এসএফআই এর একাধিক সদস্য। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্তাক্ত হন 2 পুলিশ আধিকারিক। কোথায় লেগেছে, কোথায় লেগেছে, কোথায় লেগেছে, কোথায় লেগেছে আপনার? কি করে কি করে কি করে দেখি করে কারা মারলো, কারা মারলো? আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করে একাধিক সংগঠন। সন্দীপ সরকার, সমীরণ পাল ও ঝিরাম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।